আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অনুমতি তো চোখের দৃষ্টিতে পেয়ে গেলাম, কিন্তু আজ তো এতটুকুই। খুব ক্লান্ত গো, আজ ঘুমাও। কথাটা বলার ধরন শুনে আয়শার মনে হলো এ তাদের বহু পুরনো সম্পর্ক। আয়শাকে বালিশে শুয়ে নওশাদ উঠে বাতি নিভিয়ে দিল। বিছানায় শুয়ে এবার স্পষ্ট উচ্চারণে বলে উঠল, আজ আর গা ঘেঁষে ঘুমিও না, সহ্য করা কঠিন হয়ে যাবে। কথা শেষ করে নওশাদ মিটমিটিয়ে হাসছে। আয়শা আধারেও টের পায় লোকটা তাকে লজ্জায় ফেলে মজা নিচ্ছে। কাল রাতে ঢাকায় ফিরেছে দিশান। আজ চৈতি আর আব্বুর সাথে তার একটা মিটিং থাকলেও দিশান অ্যাটেন্ড করবে না বলে ছুটি নিয়েছে। দিশান জানে আজকের মিটিংয়ে আব্বু প্রধান, তাই তিনি তার নওশাদ থাকলে যথেষ্ট, কিংবা সে চৈতি না থাকলেও ঝামেলা হবে না। আজ সকালটা ঘুমিয়ে দুপুরের পরেই সে দোয়েলকে নিয়ে বেরোবে কোথাও। বলা চলে ছোট্ট একটা ট্যুরে বের হবে বাবা মেয়েতে। কথাটা মেয়ের মাকে রাতেই বলেছিল, ঐশী ভুলে গেছে সে কথা। তাই দোয়েল সকালে তার সামনে নাস্তা সেরে চলে গেছে কলেজে। দিশানের যখন ঘুম ভাঙলো তখন সকাল শেষে দুপুর ভর করেছে দিনের মাথায়। গোসল করে নাস্তার টেবিলে বসেই হাঁক দিল, ঐশী নাস্তা দাও, দোয়েলকেও তৈরি হতে বলো। রান্নাঘরে দাঁড়িয়ে বুয়াকে দুপুরের রান্নার ইনস্ট্রাকশন দিচ্ছিল ঐশী। দিশানের কথা শুনে জিভে কামড় বসালো। নাস্তা নিয়ে ঝটপট এসে দাঁড়ালো ডাইনিংয়ে। আমি ওকে বলতেই ভুলে গেছি। এটা কোনো কথা হলো? হতাশ নিঃশ্বাস ফেলে দিশান পুনরায় প্রশ্ন করে, চৈতি অফিসে গেছে? হ্যাঁ। এ বয়সে সব কম্ম করে উল্টে দেবে পাগলাটা। ঐশী হাসে, উষ্মা প্রকাশ করে বলে ওঠে, ওর বিয়েটা না দেওয়াটাই বড্ড ভুল হয়ে গেছে গো। বয়স তো যাচ্ছে চলে। এ কথা তুমি বলছো? আমরা কি কম চেষ্টা করেছি? আর মামার অবস্থা তো দেখছই, ওর টেনশনে কত কি করলো। কই শুনলো কারো কথা? সত্যি শোনেনি চৈতি কারো কথা। দিহানের মৃত্যু, চৈতির অসুস্থতা, ফের স্মৃতিভ্রষ্ট হওয়া, অভিনবের সাথে জুড়তে চাওয়া, এসবের অনেকটা পরে চৈতির বাবা চাঁদ খান খুব চেষ্টা করেছেন মেয়েটাকে বিয়ে দেওয়ার। দিহানের মা বাবা আর দিশানও সে কি জোরাজোরে, কিছুতেই তো রাজি হলো না মেয়েটা। একসময় আয়শা আর দোয়েলকে নিয়ে ভরপুর হলো তার একার জীবন। আয়শার বিয়ে দিতেই কতটা একা পড়ে গেল সে। গত একটা সপ্তাহ সে সবার সাথে হাসি খুশি থাকলেও তার চেহারায় কেমন এক বিষণ্ণতা দেখা যায়। তারপর দোয়েলের পরিবর্তন নিয়েও মেয়েটা চিন্তায় অস্থির। ঐশী আর চৈতিকে নিয়ে কথা বাড়ালো না। দিশানও সে আলাপ রেখে বউকে একটা অফার দিল, শোনো ঐশী, আমরা কোথাও একটু ঘুরতে গেলে কেমন হয়? শুধু তুমি, আমি আর আমাদের 2 সন্তান মিলে। চমকে ওঠে ঐশী, কি বললে এ কথাটা? দিশান বলতে পারলে এমন কথা? বিয়ের 19 বছর হতে চলল। এত বছর ঐশী কখনো ভুল করেও যদি বলতো ছেলে মেয়ে নিয়ে আলাদা নিজেরা ঘুরবে, তখন দিশানের চোখ রাঙানো আর রাগ ছাড়া কোনো কিছুই পায়নি যে লোকটার কাছে সে বলেছে এমন কথা। দিশান বুঝতে পারলো তার বউ শখ খেয়ে গেছে কথা শুনে। কি আজীব কারবার! সে মন্দ কি বলল? একসময় ঐশী তো এমন একটা ট্যুর নিজেই চাইতো, আজ সে অফার করছে, তাতেই এমন ভরখানোর কি আছে? কৈফিয়ত দেওয়ার মতো করে দিশান আবার নিজেই বলল, মেয়েটার মানসিক অবস্থা কিচ্ছু বুঝতে পারছি না। সামনেই বোর্ড এক্সাম, এখন যদি এমন অন্য ট্র্যাকে থাকে তবে তবে কেমন করে হবে বলতো? তাই বলছিলাম। থাক, কিচ্ছু বলতে হবে না, ভেবে দেখি। আজও ক্লাস ফাঁকি দিয়ে দোয়েল এলো হাসপাতালে। আবারও নিজের নামে সিরিয়াল নিল। আজকের ভিজিটের জন্য যথেষ্ট টাকা তার ছিল না। টাকাটা সে জোগাড় করেছে দাদার কাছে মিথ্যে বলে। সকালেই দাদুর ঘরে উকি দিয়ে দেখলো ঘরে দাদা একাই বসে পেপার পড়ছে। দাদি সম্ভবত তখন বসার ঘরে কিংবা ডাইনিংয়ে। সে ঝটপট বলে বসলো, টাকা লাগবে দাদু, একটা কিং সাইজ পিৎজা অর্ডার করেছি। ভদ্রলোক আগেও অনেকবার নাতনিকে বিভিন্ন প্রয়োজনে টাকা দিয়েছেন। ছোট বৌমা এ নিয়ে রাগ করে বলে সবসময় লুকিয়ে দিতেন, আজও তাই কেউ জানলো না এই টাকার কথা। দোয়েল টাকা পেয়ে বাড়ির গাড়িতে কলেজ গেট পর্যন্ত গেলেও বাকি পথ রিকশায় করে হসপিটালে পৌঁছলো। অভিনব আজও দোয়েলকে দেখতে পেয়ে অবাক হলো। এইটুকু মেয়ে কি করতে চাইছে? সেদিন তো ফোনে কথা বলবে বলে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালো। সে ভাবেনি আবারও আসবে মেয়েটা। দোয়েলকে দেখে অভিনবের মনে একটা খচখচানি তৈরি হলো। ওইটুকুনি মেয়ে সেদিন তাকে এসে সরাসরি জিজ্ঞেস করে বসলো, বড় আম্মুকে এখনো ভালোবাসেন আঙ্কেল? কি সাংঘাতিক রকম আচরণ! একজন মধ্যবয়স্ক পুরুষকে প্রশ্ন করে তার চাচিকে এখনো ভালোবাসে কিনা। অভিনবের মনে হলো মেয়েটা ইসরে পাকা, আজ আর কোনো রকম ছাড় দেওয়া চলে না। অভিনব জানতে চাইল, কার সাথে এসেছো? কেন এসেছো? তুমি কি অসুস্থ?
ঋণাত্মক জবাব পেয়ে আবার রাগের স্বরে বলে বসলো। আমি কি দিশানকে জানাবো কথাটা? কোন কথা? প্রশ্ন করলো দোয়েল। এই যে তোমার এইসব কর্মকাণ্ড তাদের তো জানা উচিত। এবার বোধহয় ভয় পেল দোয়েল। ভয়ে মুখটা চুপসে গেল ফাটা বেলুনের মতন। মাথা নিচু করে বলল, পাপাকে কিছু বলবেন না আঙ্কেল। আমি শুধু চাচ্ছিলাম আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পান। আমি আমার ভালোবাসার মানুষকে পাইনি এ কথা কে বললো তোমাকে? খানিকটা সংকোচ নিয়েই দোয়েল বলে বসলো, ব্রো, আম্মু তো আপনাকে বিয়ে করেনি। আর তাই তুমি এসেছো আমাদের বিয়ে দিতে? রিডিকিউলাস। অভিনব আবারও বলল, তোমার বড় আম্মু ভালোবাসে এ কথা কে বলেছে তোমাকে? ছিল তো। ছিল কথাটার অর্থ বোঝো? এবারে ভীষণ কড়া করে ধমকে উঠল অভিনব। বাইরে কত কত অসুস্থ মানুষ বসে আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য, আর এই মেয়ে কিনা কি সব ফিচেল কথাবার্তার জন্য সময় নষ্ট করছে। সে পরপর বলে উঠল, আই এম হ্যাপি ম্যারিড ম্যান ডিয়ার। লুক, দিস ইজ মাই লাভ অ্যান্ড মাই লাইফ। কথা বলতে বলতে অভিনব ফোন গ্যালারি ঘেটে একটা ফটো দেখালো দোয়েলকে। বরফে ঢাকা কোন এক শহরের শেষ বিকালের আলোয় তোলা চকচকে এক ফ্যামিলি ফটো, যেখানে আছে অভিনব, তার পাশে সুন্দরী শ্বেতাঙ্গিনী মহিলা, আর তাদের পেছনে দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে কিশোরী এক মেয়ে। বুঝতে সময় লাগলো না মেয়েটার অভিনবেরই সন্তান হবে। খালাম্মা, আজকেও দেয়াল মামনি সেই হাসপাতালে গেছে। আমি লইয়া দিয়া আসার সময় গাড়ির আয়নায় দেখলাম রিকশায় উঠতেছে, এই জন্য আজকেও পিহন পিহন গেছিলাম। ফর্সা কুচকানো ত্বকের ভাঁজের চিন্তার আস্তরণ যুক্ত হলো দিলশাদের। গতবার সে তার ভাইয়ের বাসায় যাওয়ার সময় নাতনিকে কলেজে নামিয়ে গেল, তখন সে ড্রাইভারকে বলেছিল গাড়ি ব্যাক করো দোয়েলের কলেজের সামনে। নাতনি টাকা চেয়েছিল তার কাছে, একবার তা তো দিতেই ভুলে গেল, তাই পুনরায় ফিরতেই চোখ ছানা বড়া। দোয়েল কলেজে না ঢুকে রিক্সা করে কোথাও যাচ্ছে। দিলশাদ ড্রাইভারকে বলল ফলো করো ওই রিক্সা। শেষ পর্যন্ত তারা আবিষ্কার করলো দোয়েল হাসপাতালে এসেছে। দিলশাদ ভেবেছিল বাড়ি ফিরে নিজ থেকে কিছু বলবে। বাড়িতে তখন দিশান, বৌমা কেউ ছিল না, সকলেই তো গিয়েছিল আয়েশার শ্বশুর বাড়ি। দোয়েল নিজে কিছু বলল না, দিলশাদও আর কখনো জানতে চায়নি। বলা ভালো, সে ভুলেই গিয়েছিল সে কথা। আজ আবারও একই ঘটনায় মনে ডঙ্কা বাজলো। কি চলছে দোয়েলের মাথায়? অসুস্থ হলে একা হাসপাতালে যাওয়ার মেয়ে তো সে নয়, নাকি লুকানো কোনো অসুস্থতা? না চাইতেও মন কেন জানি বাজে কিছু ভেবে নিল। কিশোরী মেয়ে, কোথাও কারোর সাথে কিছু না আর ভাবা যাচ্ছে না। দিশার করা ভুলগুলো মনে পড়ছে আজ। ভালো করেছো নিজাম, আমি দেখেছি কি চলছে তার মনে। আর শোনো, এখন আপাতত দিশান বা বৌমা কাউকে কিছু জানিও না। হতে পারে কোনো দরকারেই যাচ্ছে, একটু নজরে রেখো তবুও। নিজাম বহু বছরের পুরনো কর্মচারী। দিলশাদ জানে একটা বিশ্বস্ত, তবুও সাবধান হওয়া উচিত। কথা বাইরে ছড়ানো মানে সম্মানে টান পড়বে। আজকের সকাল অন্যরকম, ভীষণ স্নিগ্ধ আর সতেজ আজকের ভোর। রাত 3টে থেকে জোর হাওয়া, সেই সাথে চলছিল ঝিরিঝিরি বৃষ্টি। শেষ রাতে ঘরটা মোটামুটি ঠান্ডা হয়ে যেতে আয়েশা কুকড়ে শুয়েছিল। নওশাদের ঘুম ভেঙে গেল জানালা দিয়ে আসা শীতল হাওয়ায়। পাতলা একটা কাঁথা থাকলে ভালো হতো, কিন্তু আম্মা কোথায় কি রেখেছেন আর তা কোনো ঘরে জানা নেই বলে নওশাদ গা ছাড়া দিয়ে উঠে পড়ল। জানালা বন্ধ করে সুন্দর শীতল হাওয়াকে আপাতত দাঁত দেখাতে হলো। জানালা আটকে বিছানায় ফিরতেই দেখলো আয়েশা গুটিয়ে থাকা। একে তো আবহাওয়া ঠান্ডা, উপরন্ত মেঝেতে বিছানা, তাতেই হয়তো এই শীত শীত লাগছে, নইলে সন্ধ্যা পর্যন্ত গরমে ঘাম হচ্ছিল খুব। বিছানায় এসে নওশাদ আজ বিনা সংকোচে জড়িয়ে নিল আয়েশাকে। একেবারে বুকের সাথে আয়েশার পিঠ থেকে অবরুদ্ধ করে রাখলো বিড়াল ছানার মতো। সকালে আয়েশার ঘুম ভাঙে বাইরে থেকে আসা কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে। মনে হলো বসার ঘর কিংবা রান্নাঘরে কিছু পড়লো। নড়ে চড়ে ওঠার চেষ্টা করতে মনে হলো গায়ের উপর শক্ত বাঁধন। খুব একটা সময় লাগলো না বুঝতে নওশাদের হাতের বাঁধন এটা। সারা রাত কি এভাবেই ছিল? লজ্জায় লাল হয়ে গেল ফর্সা গাল দুটো। খারাপ লাগছে না তো এই হাতবন্দি থাকতে? বাইরে আবারও কিছু পড়ার শব্দ হলো। এই শব্দের ঘুমে ব্যাঘাত ঘটলেও সে চোখ তুলে তাকালো না। চোখ মুখ কুচকে আবারও ডুবে গেল ঘুমে। আয়েশা আলগোছে বাঁধন ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়ল। শাশুড়ি মা হাঁড়ি পাতিল বাঁধা বড় বস্তাটা খুলতে একটা স্টিলের বোল নিচে পড়ল, তাই আওয়াজ হচ্ছিল। আয়েশা চোখে মুখে পানি ছিটিয়ে রান্নাঘরে ঢুকলো। নার্গিসকে পাতিল হাতে এদিক সেদিক তাকাতে দেখে জিজ্ঞেস করলো, কি খুঁজছেন মা? তোমার ঘুম ভাঙ্গা গেছে? আটার কন্টেনারে খুঁজতাছি, বেলুন পিড়াও পাই না। রুটি বানাবেন? আয়েশা শাশুড়ির সাথে মিলে খুঁজে বের করলো আটা, বেলুন, পেড়ে। নার্গিস বললেন, রুটি লাগবো না, পরোটা বানাবো। আয়েশা নিজে বানিয়ে দিল পরোটাগুলো।
এবার বউ সারস্বতীতে হাতে হাতে গুছিয়ে নিল রান্নাঘরটা। ফ্রিজটা নওশাদ কাল রাতে চালু করে দিয়েছিল বলে রাতের বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রাখা হয়েছে। নওশাদের বাবা দোকানে যাওয়ার জন্য তৈরি হতেই নার্গিস বেগম খাবারগুলো নওশাদের বাবা নিজের জন্য নিলেন। তাদের খাবারের ছোট্ট টেবিলটা আজ সুন্দর করে গোছানোর সুযোগ হলো। এ বাসায় ভালোই জায়গা আছে। আয়েশা শাশুড়ি মাকে কালকের খাবার প্লেটে তুলতে দেখে প্রশ্ন করলো, এগুলো কি করবেন মা? তোমার শ্বশুরকে দিব। কিন্তু এগুলো তো বাসি। ফ্রিজে ছিল না, এগুলা নষ্ট হয় নাই তো? আর এত গুণা খাবার ফালাইতে হয় না। আমি আর নওশানদের আব্বা খাইয়া নিব। তোমাগোর জন্য পরোটা আছে, খাইও। সরল মনে ছেলের বউকে বলে চলেছেন কথাগুলো। প্রায় ভাত তরকারি যাই থাকুক তা নষ্ট না কইরা গরম করে আমরা ফ্রিজে রাখি, পরে আমি আর তোমার শ্বশুর মিলে খাইয়ে নেই। এভাবে খাবার অপচয় না, দানা নষ্ট করলে তো গুনাহ হয় খুব। রিজিক মূল্যবান জিনিস, দুনিয়ায় তো রিজিকের জন্য মানুষ সব করে। আয়েশা স্নিগ্ধ ভরে মনোযোগী শ্রোতার মতো শুনল শাশুড়ি মায়ের প্রতিটি বাক্য। আগে কখনো এমন কিছু শোনা হয়নি। ছোট থেকে একমাত্র খাবার বিরিয়ানিটাই খেয়েছে রান্নার একদিন পরেও। এছাড়া বাসি তরকারি কখনো পাতে উঠেছে বলে মনে পড়ে না, বরং একবেলা খেয়ে দ্বিতীয় বেলায় মামিরা কিছু একটা নতুন করে দিত। দাদা বাড়িতেও তাই হতো। নার্গিস বেগম কথায় কথায় নওশাদকেও ডাকলেন খেতে আসার জন্য। আয়েশা বলতেই যাচ্ছিল নওশাদ এখনো ঘুমে। সে মুখ খোলার আগেই দেখতে পেল নওশাদ এসে হাজির। গোসল করে লুঙ্গি পরে একেবারে ফ্রেশ চেহারা নিয়ে নাস্তায় বসেছে সে। আয়েশা একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নওশাদের দিকে এক পলকের বেশি সময় তাকাতে সংকোচ হয় না, লজ্জা বোঝে না সে। মাঝে মধ্যে ইচ্ছে করে বরকে একটু দেখে নেয়, তারই তো লোকটা, কিসের কি চোখ মেলে রাখা দেয়। নওশাদ বসতেই নার্গিস আয়েশাকে বললেন, ওরে পরোটা দাও। আয়েশা একটা প্লেটে পরোটা ভাজি দিল নওশাদকে। শ্বশুরকে বসতে দেখে ওনাকেও তাই দিল। নার্গিস বেগম কিছু বলতে চাচ্ছিলেন, বৌমার বাড়িয়ে দেওয়া নাস্তা দেখে তিনি আর বললেন না কিছু। করুক যা আগ্রহ করে। আমার রোস্টের ঝোল টোল কিছু নাই, পরোটা দিয়ে মজা লাগবে। ছেলের কথা শুনে মনে পড়ল ডিপ ফ্রিজে গরুর মাংস না রাখলো কাল, শুধু শুধু সকালবেলা পরোটা ভাজি ঝামেলা করলো। নওশাদের তো গরুর মাংস হলে ভাত পোলাও সবই অমৃত লাগে। একটু দেরি করতে পারবা আব্বা? গোস্ত পোলাও সব আছে ডিপে। পোলাও থেকে থাকলে দুপুরে দিও আম্মা, এখন সময় কম, রোস্টের ঝোল থাকলে দাও। শাশুড়ি যাওয়ার আগে আয়েশা নিজেই বাটিতে করে নিয়ে এলো ঝোল। খাওয়া শেষ করে নওশাদ অফিসের জন্য তৈরি হয়ে অপেক্ষা করছিল আয়েশা কখন ঘরে আসবে। না, মেয়েটার এদিকে আসার কোনো লক্ষণই নেই। অস্থির হয়ে এবার হাঁক ছাড়ল। আয়েশা। মিনিট খানেক সময়ও ব্যয় না করে আয়েশা এসে ঘরে ঢোকে। ডেকেছেন? আমার অফিসের সময় হয়ে গেছে। শার্টের বোতাম ছিঁড়ে যাবে মনে হচ্ছে। শার্টের টপ বোতামে আঙুল রেখে বলল নওশাদ। পলক্ষীন দেখছে আয়েশার মুখভঙ্গি। মেয়েটা লজ্জা পাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছে সে, তাই আরো একটু মজা করতেই গলা নিচু করলো। দেখো তো আজকের দিনটা পার করা যাবে কিনা। জি। দেখো না কি যে মুসিবতে আছি। আয়েশা চোখ তুলে তাকায়। সত্যিই কি বোতাম ছিঁড়ে গেছে? মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে নওশাদ আয়েশার কপাল ছুঁয়ে চুমু খেয়ে ফেলল। হা হয়ে যায় আয়েশা। এটা কি ছিল? বোকার মতো চেয়েই থাকে নওশাদের দিকে। আমার কি দোষ? বউ এমন করে তাকালে চুমু দিতে হয়। যেন কৈফত দিচ্ছে। সে এমন করে বলেই বেরিয়ে গেল ঘর থেকে। মেইন ডোরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, অফিসে যাচ্ছি আম্মা। নওশাদ আর তার বাবা চলে গেলে আয়েশা আর নার্গিস বেগম বসলেন নাস্তা করতে। খেতে খেতে নার্গিস এক মনে বলছিলেন, নওশাদ তো দুপুরে পোলাও খাইব, তোমার শ্বশুরও তাই দিমু, তুমি কি খাইবা? শাশুড়ি মায়ের কথা শুনে আয়েশা অবাক হয়ে তাকায়। এই মানুষটা এখনো কেন সওয়া যায় না তার সাথে। তিনি স্নেহ করেন, সেই সাথে বড়লোকের মেয়ে ভেবে তাকে কেমন মেপে মেপে কথা বলেন। তাকেই বোঝাতে হবে তিনি তাকে যা ভাবেন সে আদতে তেমন কিছুই না। আম্মা, আপনারা যা খাবেন আমিও তাই খাবো। অত ভাবতে হবে কেন? আমিও তো আপনার পরিবারের আম্মা, তাই না? হ্যাঁ আম্মা। তাহলে কেন এত চিন্তা করেন বলেন তো? দুপুরে আমরা যা যা ফ্রিজে আছে সেগুলোই খাবো, রাতে কিছু একটা করে নেব। এখন আপনি খাওয়ার পর বিশ্রাম নেবেন, আমি সেই ফাঁকে একটা ঘর গোছাবো। দাদি রাতে ফোন করে বলেছিল 2জন মহিলা পাঠাবে ঘর তোর গোছানোর জন্য, তারা এলে দুপুরের মধ্যে হয়ে যাবে সব। সারাদিন কাজকর্মে কেটে গেল আয়েশার। এরই মাঝে আম্মু ফোন করে বকাবকি করলো এক দফা। কেন সে এখনো নানু বাড়ি অথবা দাদা বাড়ি ফিরে যাচ্ছে না? পড়াশোনা নষ্ট করে এই সংসারে ভেসে গেলে তো চলবে না, তার সামনে অনেক দায়িত্ব আছে। যত যাই হোক, তার দাদার সকল বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী সে, যার সম্পূর্ণ দেখভাল একসময় তাকেই করতে হবে। দিশা কথায় কথায় আবিরকে নিয়েও দুটো কটূক্তি করতে ছাড়ল না।
যে বাপের ঘরে হয়েছ তার কোনো ভরসা নেই, কবে কোথা থেকে কাকে এনে বসিয়ে দেবে সিংহাসনে। যা করার দাদা বেঁচে থাকতেই করে নাও। আয়শা বোঝে মায়ের ইঙ্গিত, সে পাত্তা দেয় না সেসব কথাতে, চুপচাপ শুনেছে সব কথা। তারপর ফোন ছেড়ে লম্বা নিঃশ্বাসের সাথে বের করে দিয়েছে সব। দাদার সম্পত্তির রক্ষণাবেক্ষণ সে অবশ্যই করবে, তার দাদার পরিশ্রম সে নষ্ট হতে দেবে না, তাই বলে আব্বুর হক নষ্টও করবে না। বিকেলে আয়শা গোসল করে কুসুম রঙ একটা খুতের শাড়ি বের করে পরল। আজকে সারাদিনে বৃষ্টি হলো খুব, সেই সাথে দিনটা একেবারে সন্ধ্যের মতো আবছা আলোয় ছাওয়া। শাড়ির পরার ইচ্ছেটা তার হুট করেই হলো। এই হুট করে হওয়া ইচ্ছেরা বোধহয় মনে মনে নওশাদের অপেক্ষায় আছে। ঘড়ির দিকে তাকিয়ে ছটফট করে উঠল আয়েশা। বিকেল 5:35। এখনই তো ফেরার সময় ওনার। গাল দুটো আপনা আপনি রাঙা হয়ে উঠে তার। সে কি লোকটার জন্যই অস্থির হয়ে আছে? হঠাৎ মনে হলো মাগরিবের আজান হতে এখনো ঘন্টাখানেক সময় বাকি, চাইলে কিছু একটা তৈরি করা যায়। দুঃখজনক ব্যাপার হলো আয়েশা খুব বেশি কিছু করতে জানে না। অনেক ভেবে শাশুড়ি মায়ের কাছেই গেল, জেনে নিল নুডলস রাঁধলে সবাই খাবে কিনা। নার্গিস বললেন, সবাই আর কই, নিশিত গেল, তুমি আর নওশাদ দুজনের জন্য বানাও আম্মা। তোমার শ্বশুর ফিরবো 8টার পরে, আর আমি সন্ধ্যায় কিছু খাবো না। তুমি কি চা বানাইবা? তাহলে 1 কাপ দিও। বউ শ্বশুরের কথার মাঝে বেল বাজলো। আয়েশা গিয়ে দরজা খুলতে নওশাদ ভেতরে এলো। আম্মা কই? ঘরে আছে। শরীর ভালো না? কপাল কুচে প্রশ্ন করলো নওশাদ। জি ভালো, শুয়ে আছেন। ও, আমার বউ কেমন আছে? আয়েশা বোকার মতো তাকায়, কথাটা ঠিক বুঝতে পারেনি বোধহয়। নওশাদ হেসে ফেলায়, এত বোকা মানুষও হয়? ও হ্যাঁ, হয়তো আমার আম্মাই তো। এখন আমার বৌমাও জুটেছে তেমন। বাই দ্য ওয়ে, আমার বৌমা আপনাকে দেখতে ডিমের কুসুম লাগছে। কথাটা বলে শব্দ করে হাসলো নওশাদ, যেন ভীষণ মজার কোনো কথা বলতে পেরেছে। আয়েশা একটু সময় নিয়ে বুঝলো রসিকতা সে জবাব দিতে পারল না। নওশাদই আবার কথা বলল, একটু পানি খাওয়া তো, আমি হাত পা ধুয়ে নিই। বাইরে যা ময়লা পানি। এই হলো ঢাকা শহর, যেখানে 2 মিনিটের বন্যাও ভেনিস শহরের মতো তলিয়ে যায় এক প্রহর। আপন মনে বলতে বলতে নওশাদ কমন বাথরুমে ঢুকে পা ধুলো। নিজের রুমে ঢুকে শার্ট প্যান্ট বদলে আবারও বাথরুমে ঢুকে মুখ হাত ধুয়ে নিল। আয়েশা 1 গ্লাস পানি দিয়ে চলে গেল রান্নাঘরে। নুডলস আর চা বানাবে বলে মন স্থির করলো। তার জন্য এর চেয়ে সহজ রান্না আর কিছুই নেই। নওশাদ ঘর ছেড়ে বেরিয়ে আম্মার ঘরে ঢুকে একটু সময় কথাবার্তা বলে আবার গেল রান্নাঘরে। নুডলস রান্না চলছে? নওশাদের দিকে না তাকিয়ে জবাব দেয় আয়েশা, এটা পছন্দের খাবার আমার। কেউ কি বলেছে? মা বলেছে। তোমার পড়াশোনা নিয়ে প্ল্যান কি? তোমার সাথে এই নিয়ে কথা ছিল। এক কাজ করো, আম্মাকে চা দিয়ে আমাদেরটা ঘরে নিয়ে এসো, কেমন? চা নাস্তা নিয়ে আয়েশা যখন ঘরে গেল, নওশাদ তখন ফোনে কানে কথা বলায় ব্যস্ত। স্যার, না মানে নানা কল করেছে, নাও কথা বলো। আয়েশার দিকে ফোন বাড়িয়ে দেয় নওশাদ। আয়েশা কথা বলে একে একে নানা, নানি, ঐশী মামি, চৈতি মামির সাথে। হঠাৎ মনে পড়ে আজ অনেকগুলো দিন হলো সে দোয়েলকে পাচ্ছে না কোনোভাবে। ফোন কল মেসেঞ্জার কোথাও অ্যাভেলেবেল নেই মেয়েটা। সেদিন বড় মামিকে বলল দোয়েলকে কেন তার শ্বশুর বাড়িতে নিল না, তখন সবাই বলল পড়াশোনার প্রেশার, তার মন খারাপ হয়। দোয়েল আর ঈশান তার ভীষণ আদরের। মায়ের সন্তানদের সাথে খুব একটা সখ্যতা নেই তার, তবে মামাতো ভাই বোন দুটো তো সাথে বড় হচ্ছে, তাই ওদের প্রতি টান অন্যরকম। আজ কতগুলো দিন পেরিয়ে গেল, বোনটা 1 মিনিটের জন্য কথা বলছে না তার সাথে। হঠাৎ করে আয়েশা বলল, আমরা কি একটু ও বাড়ি যেতে পারি? নওশাদ প্রথমে বুঝলো না কোথায় যাওয়ার কথা বলছে। সে ঠিকঠাক জানতে চাইলে আশা জানালো নানি বাড়ি যেতে চায়, দোয়েলকে দেখতে যাবে, সেই সাথে বইপত্র কিছু আনা যাবে। মুখের উপর না করতে পারল না নওশাদ। মনে মনে অপ্রস্তুত হলো খুব। কাল রাতেও দোয়েল তাকে নক দিয়েছে মেসেঞ্জারে। নওশাদ ইচ্ছে করে এড়িয়ে চলছেন দোয়েলকে। কিছুদিন পড়াবে না সে কথা বলা আছেও বাড়িতে। এমনিতেও দোয়েল পরীক্ষাটা পর্যন্তই ছাড়া যাচ্ছে না, এরপর সে আর কাউকে পড়াবে না। এটাও কি পড়াতো? বিপদের বন্ধু ছিল এই টিউশন, এটা তাই ছাড়ছে না। তার ওপর এখন একমাত্র শালি বলেও কথা। সন্ধ্যের পর মায়ের অনুমতি নিয়ে নওশাদ আর আয়েশা পৌঁছলো নানির বাড়িতে। তাদের দেখে প্রত্যেকেই ভীষণ খুশি। সারা সন্ধ্যা বেশ হাসি আনন্দে কাটালেও আয়েশাকে ফিরতে হলো মন খারাপ নিয়ে। দোয়েল আর দিশান বাড়িতে না থাকায় তাদের দেখা হলো ফিরতি পথে। আয়েশারা যখন বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ালো তখন ফিরল তারা। আয়েশা বোনকে দেখে এগিয়ে গিয়ে চাপড়ে ধরল। কেমন আছিস বনু? আমাকে ভুলে গেছিস তাই না? সেই কবে থেকে তোকে কোথাও পাচ্ছি না, জানিস আমার কত কষ্ট হয়েছে। আয়েশা একাই কত কি বলছিল। চৈতি আর ঐশী দুজনে আতঙ্কিত নজরে তাকিয়ে আছে দোয়েলের দিকে। মেয়েটা কিছু বলবে না তো? দোয়েল কিছুই বলেনি, ঠান্ডা গলায় শুধু বলছিল, শরীরটা ভালো না আপু, তাই যোগাযোগ করা হচ্ছিল না।
আয়েশা বোনকে ভালো করে দেখলো, চোখের নিচে গর্ত, কালো দাগ, গালে দুটো ব্রণ উঠেছে বোনটার। ফর্সা মুখটা ম্লান লাগছে। আয়েশা আরো কিছু বলতে চাচ্ছিল, ঐশী সুযোগ বুঝে কথা ঘুরিয়ে নিল। নওশাদও বোধহয় অস্বস্তি বোধ করছিল দোয়েলের মুখটা দেখে। চঞ্চল ছটফটে মেয়েটা এত ভেঙে পড়েছে, কিন্তু তারই বা কি করার আছে? যে মন নিয়ে আজ সারাদিন অপেক্ষায় ছিল আজ রাতটা তার আয়েশাকে নিয়ে অন্যরকম কাটবে, তার কিছুই হলো না। বরং বাড়ি ফিরে আয়েশার উদাস চেহারা দেখে নওশাদের বুক কেমন করলো। বোনের অবস্থা দেখে যখন এতটা কষ্ট পাচ্ছে, যখন জানবে তার বোনের এই অবস্থা নওশাদের জন্যই, তখন কি হবে? মনের শঙ্কা জাগে, ভয়ের রোগ কাঁপে। তার রুদ্রাণী তাকে ভুল বুঝবে না তো? সে রাতে নওশাদের খুব ঘুম ভালো হলো না। সকালটা কাটলো ভীষণ নীরবতায়। অফিসে ফিরে কাজে মন বসলো না। নওশাদ বাড়ি ফিরল ক্লান্ত শরীর আর বিষণ্ণ মন নিয়ে। ফেরার পথে আব্বার দোকানে গিয়েছিল সে। আব্বা বাজার করেছিল বাড়ির জন্য, সেগুলো নিয়ে ফিরেছে। ডোরবেল বাজতেই আয়েশা চঞ্চল চিত্তে দৌড়ে এসে দরজা খুলে দিল। সে জানে এই সময়টাই নওশাদই ফিরবে, তাই বোধহয় তার এই চঞ্চলতা। সত্যি বলতে আজকাল সে একটু চঞ্চল হয়েছে। সারাক্ষণ কেমন এক অস্থিরতা থাকে, তার থাকে অপেক্ষা। নওশাদ আশেপাশে থাকলে তার ভালো লাগে খুব। এই ভালো লাগা আগে কখনো অনুভূত হয়নি, তার হওয়ার কথাও নেই। ব্রোকেন পরিবারের মেয়ে সে। বাবা মায়ের বিচ্ছেদ তার জন্মের পরপরই হয়েছে। বড় হতে গিয়ে অনেকগুলো বছর জীবন কেটেছে বাবাহীন। বাবা ছিল তবুও ছিল না। যখন থেকে বাবাকে বুঝতে শিখেছে, তখন বাবা কখনো ছিল রিহাবে বন্দি, কখনো দেশান্তরে। মায়ের নতুন সংসার, তার ওপর নতুন ভাই বোনের জন্ম, সব মিলিয়ে জীবন উপভোগ করাটা তার জন্য ছিল অস্বচ্ছন্দের। এই প্রথম জীবনে তার অবিভেদ্য এক সম্পর্ক পেয়েছে সে। নওশাদকে নিয়ে তৈরি হচ্ছে আগ্রহ, তৈরি হচ্ছে ভালো লাগা। এই ভালো লাগা শুধু মানসিক নয়, স্পর্শ সে খুঁজে পেয়েছে ভালো লাগা শিহরণ, যা আগে কখনো অনুভব করেনি। কলেজে ভর্তি হওয়ার পরপরই একটা প্রেম শুরু হয়েছিল। প্রথম ডেটে গিয়ে ছেলেটা কিস করার জন্য খুব বেশি জোরাজোরি করার পরেই ভেঙে গেছে সম্পর্কটা। আর এজ একটা মানুষ, তার বর তাকে রাত বেরাতে ছুঁয়ে দিচ্ছে মাত্র কয়েকদিনের সম্পর্কে, তবুও খারাপ লাগে না। উল্টো এক ভালো লাগা, সারাক্ষণ মন আকুপাকু করে সেসব ছোঁয়াছুঁইর জন্য। ভাবতেই লজ্জায় রাঙা হয় আয়েশা। এখনো লজ্জা লজ্জা লাগছে নওশাদকে দেখে। সে ঘরে ঢুকে পোশাক বদলানোর ফাঁকে আয়েশাকে জিজ্ঞেস করলো, আম্মা কই? পাশের ফ্ল্যাটের আন্টি ডেকে নিয়ে গেলেন। ও, চা দিব আপনাকে? না। অন্যমনস্ক হয়ে জবাব দিল নওশাদ। অফিসের পোশাক বদলে লুঙ্গি পরেছে সে। টি শার্টের জন্য ওয়ার্ড্রপের কাছে যেতে আয়েশা বলল, টি শার্ট বিছানাতেই। ও, খেয়াল করে নেই। সত্যি নওশাদ খেয়াল করেনি টি শার্টটা। লুঙ্গি তো এখানেই ছিল, তবে ওটা কেন দেখলো না? আয়েশা আবার প্রশ্ন করলো, পানি বা শরবত দিব আপনাকে? চা দাও, বানানো আছে। পানি বসিয়ে রেখেছি, সময় লাগবে না। আম্মা ডাল মাখিয়ে রেখেছে, বড়া ভেজে দিই। নিজের মনের অস্থিরতায় নওশাদ খেয়াল করলো না আজকে তার রুদ্রাণী কেমন চপলা হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। নওশাদের জবাব না পেয়ে আয়েশা চলে গেল রান্নাঘরে। নিজে থেকেই চা বানালো, বড়া ভাজলো। শাশুড়ি মায়ের জন্য আলাদা করে তুলে রেখে নওশাদের জন্য নিয়ে গেল ঘরে। ফোন হাতে গম্ভীর হয়ে বসে আছে নওশাদ। আনমনে এক হাতে চুল টেনে টেনে ধরছে বারংবার। আয়েশা ছোট্ট ট্রেতে করে নিয়ে আসা চা বড়া সামনে রেখে আবারও আগ বাড়িয়ে কথা বলল, আপনি কি অসুস্থ বোধ করছেন? আয়েশার গলার স্বর পেয়ে এবার সতর্ক হলো নওশাদ। কি করছে সে? এত কেন চিন্তিত হচ্ছে দোয়েলের ব্যাপারটা নিয়ে? তার কোনো দোষ নেই এখানে, তবুও কেন এত আপসেট হয়ে পড়ছে? আমি ঠিক আছি। তুমি এসবও বানাতে পারো? চা, বড়া আম্মাই সব করে দিয়েছেন, আমি শুধু ভাজলাম। কথাটা বলতে বলতে একটু রক্তিম হলো। নওশাদের ভালো লাগে ভালোবাসার মানুষটির এই স্বচ্ছ স্বীকারোক্তি। তার হঠাৎ পাওয়া বউটা একটু একটু করে তার জন্য আবেগী হচ্ছে বলে মন সায় দিল। নওশাদ এবার সজাগ হলো যেন। হাত বাড়িয়ে আয়েশাকে টেনে কাছে এনে দাঁড় করালো। বসো আমার পাশে। কেমন এক অন্যরকম গলায় বলল কথাটা। আয়েশা বসলো একেবারেই পাশেই। নওশাদ আবার বলল, আমাদের বিয়েটা খুব বেশি অসম অবস্থানে হয়েছে। তুমি যে পরিবেশে বড় হয়েছো, যে স্থানে বেড়ে ওঠা বা তোমার পরিবারের কালচারাল অবস্থান, সেটা আমাদের সাথে একদমই মেলে না। তাই এখানে এসে মানিয়ে চলাটা কষ্টকর তোমার জন্য। আমি বুঝতে পারি তোমার মানিয়ে নেওয়ার চেষ্টা। আমার ভালো লাগে তোমাকে মানিয়ে নিতে দেখাটা। শুনতে স্বার্থপর লাগলেও এটাই সত্যি, আমি উপভোগ করি তোমার নিরহংকারী চেষ্টা আর নিরঙ্কুশ মনের মেনে নেওয়াটা। এর পেছনে আমার খুব বড় একটা স্বার্থ লুকিয়ে আছে। শুনবে আমার এই স্বার্থের গল্পটা? আয়েশার এতক্ষণে চঞ্চল আগ্রহরা এবার কৌতূহলে বদলে গেল। তার মনের ভালো লাগা যে শুরু, তাতে ভয়ের এক চোরা স্রোত ধীরে ধীরে এগিয়ে আসছে। কি বলতে চায় নওশাদ? ভয় পাবার মতো কিছু? স্বার্থ বলতে কি বোঝালো লোকটা? খুব একটা সময় নিল না নওশাদ।
আয়েশার পাশ থেকে উঠে হাঁটু গেড়ে বসলো সে। দুহাত চেপে ধরলো আয়েশার ডান হাতটা, তারপর লম্বা একটা শ্বাস টেনে বিনা সংকোচে সহজ শব্দে বলে দিল, আমি ভালোবাসি তোমাকে, অনেক অনেক দিন আগে থেকে ভালোবাসি। প্রথম দেখায় ভালো লাগা, সেই ভালো লাগাকে প্রশ্রয় দিতেই দোয়েলকে পড়ানোর সময়টা লম্বা গড়ালো। থেমে গেল নওশাদ। এরপরে কথাগুলো বলবে কেমন করে, লুকিয়ে যাবে না বলে দেবে? আবারও এক ভয়, বললে আয়শা কি ছেড়ে যাবে তাকে? এখানেও তো সম্পর্কটা পক্ত নয়, যার টানে আশা থেকে যাবে তার হয়ে। কিন্তু আজ নয় কাল কখনো যদি জানতে পারে দোয়েলের কথা, তখন কি ভুল বুঝবে না তাকে? লম্বা সময় গড়ালো মানে আপনি কি তাকে পড়ানো বাদ দিতে চেয়েছিলেন? সরল মনে প্রশ্নটা করা। নওশাদার সময় না নিয়ে বলেই ফেললো, হ্যাঁ, দোয়েলকে আমি প্রথম মাসে পড়ানো ছাড়তে চেয়েছিলাম। কেন? নওশাদার কোনো কথা না বলে নিজের ফোন থেকে মেসেঞ্জারে দোয়েলের ইনবক্স দেখিয়ে দিল। আয়েশা দেখলো তার ছোট বোনটির দুটো মেসেজ। আমাকে কেন ইগনোর করছেন স্যার? আপনাকে খুব ভালোবাসি বলে প্লিজ পড়ানো বাদ দেবেন না। আপনি ছাড়া আর কারোর কাছে পড়া হবে না। আয়েশা দেখলো মেসেজ দুটোর সময়কাল আজ থেকে বছর দেড়েক আগের। নওশাদের পক্ষ থেকে কোনো রিপ্লাই নেই। নওশাদ ফোনটা সরিয়ে আবার বলল, দোয়েলের ভাবাবেগ আমাকে নিয়ে কেমন ছিল এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো। বিশ্বাস করো, আমি প্রথম মাসেই তার আবেগ বুঝতে পেরে কড়া করে ধমকেছি। একসময় নিজের সম্মান না নষ্ট হয় সেই ভয়ে তাকে পড়াবো না বলে ডিসাইডও করেছিলাম। কিন্তু ততদিনে তুমি আমার মন মস্তিষ্ক সবটা জুড়ে দখল করে নিয়েছিলে। কিছুদিন ও বাড়িতে যাও ছেড়ে দিলাম, ভাবলাম ভুলে যেতে পারবো তোমাকে, আমার অন্তরের রোধ কন্যাকে। তাই দিশান মামার ফোন কলও ইগনোর করলাম। খুব বেশি দিন নয়, মাত্র একটা সপ্তাহের এই চেষ্টায় আমার নিজেরই দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মনকে বাঁধতে না পেরে আবারও গেলাম দোয়েলকে পড়ানোর বাহানায় নিজের মনের স্বস্তি খুঁজতে। আমি নিরুপায় হয়ে দোয়েলের সামনে গিয়েছি। বুঝতেই পারিনি আমি যে স্বস্তির জন্য ওখানে যাই, সেই স্বস্তি আমার মাঝেও ওই বাচ্চা মেয়েটা খুঁজে পায়। আজ এসব কথা কেন বলছেন? খুব স্বাভাবিক গলায় প্রশ্নটা করলো আয়েশা। নওশাদ ভেবেছিল আয়েশা রেগে যাবে কিংবা কষ্ট পাবে। তাকে স্বাভাবিক দেখে নওশাদের ভয় কাটলো। সাহস জুগিয়ে সঠিক জবাবটাই দিল সে এবার। কাল দোয়েলকে দেখে আমার ভয় লেগেছে। ওইটুকুনি মেয়েটার চোখ মুখের অবস্থা দেখে খারাপও লেগেছে ভীষণ। মন বলছিল দোয়েলের ওই অবস্থার কারণ ঘেটে তোমরা সবাই আমাকেই না ভুল বুঝে বসো। আমি অনেস্ট, কখনোই আমি তাকে তার অনুভূতিকে কোনো রকম প্রশ্রয় দিইনি আয়েশা। আমি টিচারের বাইরে কোনোদিন কোনো রকম আচরণে নিজেকে প্রকাশ করিনি তাকে। তাই নওশাদকে কথা শেষ করতে না দিয়ে আয়েশা বলল, বুঝতে পেরেছি। ডোরবেল বাজার আওয়াজ আসছে। আয়েশা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মা এসেছেন বোধহয়, আমি গেট খুলে আসছি। আপনি বড়া খান, ঠান্ডা হয়ে গেল বোধহয়। আজ বৃষ্টি নেই, ঝড়ো বাতাস আছে। আজ রাতের খাবারে দোয়েল বড় আম্মুর সাথে রান্নাঘরে ছিল। নিচ থেকে চেঁচিয়ে বড় আম্মুকে বলল সে টেবিলে খাবার দিতে চায়। দোয়েলের মানসিক অবস্থা মোটামুটি বাড়ির সকলের ধর্তব্যে, তাই চৈতিও আপত্তি করেনি। তার মনে হলো মেয়েটা নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছে। ঈশানের শরীরটা ভালো নেই বলে আজ ঐশী ছেলেকে খাবার ঘরে নিয়ে খাইয়ে দিচ্ছে। খাবার টেবিলে পাপা দাদা দাদিকে খাবার দিয়ে দোয়েল নিজেও বসলো পাপার কাছে। দিশান ভাত মেখে প্রথম লোকমাটা মেয়ের মুখের কাছে তুলে ধরল। দোয়েল বিনা বাক্যে ভাতটুকু মুখে তুলে নিল। কয়েক সেকেন্ড সেটা গিলে নিয়ে পাপাকে উদ্দেশ্য করে বলল, একটা কথা বলি পাপা। বলো। আগ্রহ নিয়ে জানতে চাইল দিশান। আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাই। দ্বিতীয় লোকমা মেয়ের মুখের সামনে তুলতে গিয়ে হাত থামালো দিশানের। ছোট ছোট কাঁচা পাকা দাড়ি ভর্তি চোয়ালটা আচমকা শক্ত হলো দিশানের। কপাল জুড়ে গাঢ় বলি রেখাগুলো স্পষ্ট হয়ে উঠল তার। এইটুকুনি মেয়েটা তার কি বলল এটা? কি বলছো মা তুমি এটা? অনুমতি চাইছি পাপা। কত মানুষই তো ইউরোপ আমেরিকায় যায় পড়াশোনা করতে। চাচুরাও তো বিদেশেই পড়াশোনা করেছেন। দোয়েলের ইঙ্গিত দিশানের চাচাতো ভাইদের দিকে। দিশান দিহান দেশে থেকে পড়াশোনা করলেও তাদের চাচার ছেলে মেয়েরা, ফুফুর এক ছেলে, ওরা সবাই বিদেশেই পড়াশোনা করতে গেছে। চাচার ছেলেরা তো প্রত্যেকে এখন বিদেশে আবাস কেড়েছে। এক উৎসব অনুষ্ঠান ছাড়া তারা কেউই খুব একটা দেশে আসে না। কিন্তু দোয়েলের কথাটা একটু পছন্দ হলো না দিশানের। কাল মেয়েকে সাথে নিয়ে এসে বেরিয়েছিল বিকালে। লম্বা সময় নিয়ে মেয়েকে পাশে বসিয়ে লং ড্রাইভ করেছে। নিরিবিলিতে বসে অনেক কথাবার্তার ফাঁকে মেয়ের মনের গোপন কুঠুরির লুকানো কথাগুলো টেনে হিস্ট্রে বের করেছে। সে এখন জানে তার মেয়ের সুইসাইডাল ইনস্ট্যান্টর কারণ। ভাগ্যের নির্মম পরিহাস। দোয়েল আর আয়েশা দুজনেই তার খুব আদরের, তবুও সন্তানের আগেকে। তাই মেয়ের অন্তরের খবর জানতে পারে মাত্রই তার বুকে ভীষণ রকম আঘাত লেগেছে। কিন্তু কি করবে সে? তার হাতে করার মতো কি কিছু আছে?
মনে মনে প্রতিজ্ঞা করেছিল দুনিয়ার সকল খুশি এনে ছড়িয়ে দেবে সে তার প্রিন্সেসের পায়ের তলায়। কিন্তু এই মুহূর্তে মেয়ের চাওয়া শুনে মন বিদ্রোহ করে উঠল। অসম্ভব। দোয়েলকে সে কখনো বিদেশে পাঠাবে না, কিছুতেই না। মেয়েকে ছেড়ে থাকতে পারবে না সে। দোয়েলের অনুমতি অগ্রহণীয় রইল। দিশান খাওয়া শেষে টেবিল ছেড়ে ওঠার আগে মেয়েকে বলে গেল, আজকের পর আর কখনো যেন তোমার মুখে বিদেশে যাওয়ার কথা না শুনি। আজকের রান্নাটা আমি করি মা। আয়শার সকল সরল আবদার। সকাল থেকে মেয়েটাকে দেখতে কেমন উদাস উদাস মনে হচ্ছিল নার্গিস বেগমের। ছেলেকেও দেখলেন নাস্তার টেবিলে চুপচাপ, আবার অফিসে যাওয়ার আগে একবারও বউকে ডাকেনি। তখন থেকেই মনে খচখাচানি কিছু হলো নাকি দুটোতে। এখন আয়শার কথা শুনে স্বাভাবিকই লাগছে তাকে। খুশি হয়ে বললেন, আচ্ছা আমি দেখা দিমনে সব। হাসি মুখে আয়শা সাই জানিয়ে ঢুকে গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভিজিয়ে নিল। তরকারিগুলো কেটে ধুয়ে রান্নার প্রস্তুতি নিল। এরই মাঝে দিশা কল দিল মেয়েকে। আয়শা ফোন রিসিভ করতেই প্রথম প্রশ্ন, আজও ভার্সিটিতে যাওনি কেন? এমনিতেই। বিয়ে করে পড়াশোনায় শিখিয়ে তুলেছ? কাল যাব আম্মু। কেমন আছো? ভালো, তুমি? ভালো। নাস্তা করেছো? কি করছো এখন? তরকারি ধুচ্ছিলাম। মানে কি আয়শা, তুমি কি এখন রান্নাঘরে তরকারি কাটা বাটি করছো? পড়াশোনা বাদ দিয়ে গৃহিণী হবে বলে ঠিক করেছো? গলার স্বর উঁচুতে উঠে গেছে দিশার। নার্গিস বেগম তখন আয়শার সামনে। ফোন লাউডে না থাকলেও আজ কিছুটা আসছে চেঁচানোর। ভাগ্যিস স্পষ্ট কিছুই শোনা যাচ্ছে না। তবু আয়েশা দেখলো শাশুড়ি মায়ের একটু আগের হাসি হাসি মুখটা এখন মিলান দেখাচ্ছে। মায়ের জবাব না শুনে আয়েশা ফোন কাটলো। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, নার্গিস বেগম দুঃখী মুখে বললেন, তুমি পড়তে বসো গিয়া, আমি কইরা দিব। এখন পড়বো না, আমি করব রান্নাটা। আপনি শুধু দেখুন ঠিকঠাক করতে পারি কিনা। আয়েশার কথাই রইল শেষ পর্যন্ত। সে আজ একা হাতে রান্না করলো। দুপুরে নওশাদ খেতে বসে আম্মাকে ডেকে বলল, সর্ষে থেকে লবণ দাওনি আম্মা? ডাল এমন কেন পানি পানি? একটু সেদ্ধ হয়নি দেখছি। নওশাদ যখন খেতে বসেছে আয়েশা তখন গোসলে ঢুকেছে। নওশাদ বুঝতে পারে আয়েশা থেকে এড়ানোর জন্য এমন করলো। নার্গিস বেগম ছেলের কথা শুনে ইশারা করলো, আসতে বলো আব্বা, মায়াটা অনেক শখ করে রানছে সব। আয়েশা রান্না করেছে? নিজের শখ কইরা তোমার জন্য সব রানছে। তোমার শাশুড়ি ফোন কইরা বকতাছিল পড়া বাদ দিয়া সে রান্নাঘরে কি করে। বৌমা সে কথায় পাত্তা না দিয়ে সব পদ রান্না করলো। নার্গিস কিছুটা বানিয়েই বললেন। তিনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে ছেলে আর বউয়ের মাঝে। তাই নওশাদের মনে তরল ভাবনা রাখতেই বউয়ের দিক থেকে বললেন। নওশাদের মনটা এতে সত্যিই ভালো হলো। আয়েশা তার জন্য কিছু করেছে, এটা বড় সৌভাগ্য মনে হয়। কিন্তু শাশুড়ি মায়ের কথাটাও মনে রইল। আয়েশার পড়াশোনাটা নিয়ে কিছু ভাবতেই হচ্ছে। বইপত্র তো আনা হয়েছে, সবই। এবার আয়েশার মনোযোগটাকেও ভিড়াতে হবে পড়ায়। তার মধ্যবিত্ত জীবনে এসে কত কি বদলে গেছে মেয়েটার। নওশাদের খাওয়া শেষ হওয়ার পরও আয়েশার দেখা মিলল না। লাঞ্চ টাইম শেষের পথে, তাই আর দেরি না করে নওশাদ চলে গেল অফিসে। আয়েশাও যেন বুঝতে পারল মানুষটা চলে গেছে। সে বেরিয়েছে বাথরুম থেকে। রাতে বাড়ি ফিরে নওশাদ আজ প্রথমে আয়েশাকে ডেকে বলল, কাল থেকে ক্লাস করো, অনেকদিন তো মিস হয়ে গেল। আচ্ছা। এখান থেকে তোমার ইউনিভার্সিটি খুব একটা দূরে নয়, আর আমাদের গাড়িও নেই। তাই আমি একটা রিক্সা রিজার্ভ করে এসেছি। এদিককারই একটা লোক, উনি রোজ নিয়ে যাবেন, আনবেন। তার দরকার ছিল না। ছিল। আয়েশার কথা বাড়ায় না। নওশাদ খেয়াল করে কাল থেকে আয়েশা কতটা নির্লিপ্ত হয়ে আছে। কাল তার বাড়ি ফেরা পর্যন্ত আয়েশার চোখ মুখ ছিল এক অন্য রকম, আর এখন তার মুখের পরিবর্তন লক্ষণীয়। তবে কি ভুলটা সে কালই করেছে সব খোলাসা করে? সে তো কোনো অন্যায় করেনি, বরং দোয়েলকে বুঝিয়েছে সঠিকটা। রাতের খাবারেও আয়েশা রইল না সামনে। পড়ার বাহানায় আয়েশা রুমেই বসে রইল পুরোটা সময়। ঘুমানোর সময় একই অবস্থা দেখে নওশাদের এবার ধৈর্যচ্যুত হলো। একটা মানুষ এক ঘরে এক বিছানায় থেকেও কতটা নিরাসক্ত থাকতে পারে। রাত 11টায়ও আয়েশা বইপত্র সামনে ছড়িয়ে রেখেছে। নওশাদ এবার ধৈর্যহীন হয়ে আয়েশার সামনে দাঁড়ালো। আমার কিছু বলার আছে। আয়েশা সামনে থেকে বইটা সরিয়ে নেয়। জি। তুমি কি আরো কিছুক্ষণ পড়বে? না, রাখছি বইপত্র। নওশাদ সময় দিল। আয়েশা বই খাতা সব গুছিয়ে রাখলো। বাথরুমে ঢুকে মিনিট 5 পর ফিরে সে নওশাদকে জিজ্ঞেস করলো, বাতি বন্ধ করে দিব? নওশাদ কথার জবাব না দিয়ে আয়েশার হাত ধরে টেনে নিল বারান্দায়। লম্বা একটা নিঃশ্বাস টেনে নিল। বাতাস নেই বাইরে। আস্তাবে কোথা থেকে বেলি ফুলের সুবাস এসে নাকে লাগছে। আয়েশার মনে পড়ল নিচতলা দক্ষিণের ফ্ল্যাটে সে বেলি ফুলের গাছ দেখেছিল। এখান থেকে দিনের বেলা স্পষ্ট দেখা যায়।
তোমার মনে কি আমায় নিয়ে কোনো প্রকার সন্দেহ আছে? আয়েশা ক্ষণকাল ব্যয় না করেই জবাব দিল। না। তাহলে আমার সাথে কেন এত নির্লিপ্ত তুমি? যদি সন্দেহ নাই থাকবে তাহলে তোমার আচরণ কেন বদলে গেল হঠাৎ? ঠিক হঠাৎ নয়, আমার স্বীকারোক্তি পাওয়ার পর থেকে। তেমন কিছু না। মিথ্যে বলছো কেন? বিলিভ মি, দোয়েলকে নিয়ে আমার কখনোই কোনো গভীর আচরণ ছিল না তার সাথে। শিক্ষক ছাত্রের বাইরে আমাদের ভেতর কিছুই ছিল না যার জন্য তাকে কষ্ট পেতে হবে। নওশাদ, আপনাকে কৈফিয়ত দিতে হবে না। আমি বিশ্বাস করি আপনি কখনো দোয়েলকে ভালোবাসার কথা বলেননি। ভালোবাসা তো পরের বিষয়, আমি তার সাথে ইজি ওয়েতে কথাও বলিনি। আমি তো তোমাকে আপনি আমাকে পছন্দ করতেন, ভালোবাসতাম অনেক আগে থেকে। দোয়েলও আপনাকে ভালোবাসে, আপনি জানতেন সে কথা, তবুও বিয়ের প্রস্তাবে আপনি রাজি হয়ে গেলেন। আপনার একবারও মনে হয়নি আয়েশাকে বিয়ে করলে দোয়েল কতটা কষ্ট পাবে? মনে হয়নি মেয়েটা নিজের ভালোবাসার মানুষকে বোনের বর হিসেবে কিভাবে মানবে? আপনি তো যথেষ্ট ম্যাচিওর মানুষ। সেদিন এইটুকু বিবেচনা করে বিয়েতে রাজি না হলে কি খুব ক্ষতি হয়ে যেত? নওশাদের সকল কৈফাতের ধৈর্যসীমা এখানেই ফুরিয়ে গেল। আয়েশা বিবেচনা করতে বলে নওশাদকে ইনডাইরেক্টলি বোঝালো নওশাদের উচিত হয়নি তাকে বিয়ে করা। আর কোনো কথা মুখে এলো না তার। সে সরে দাঁড়ালো আয়েশার সামনে থেকে। বারান্দা থেকে ঘরের দরজায় দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। নওশাদ ঘরে ঢুকে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। আয়েশা বাতি নিভিয়েও নিজেও শুয়ে পড়ল নওশাদের পাশে। তবে আজ দুজনের মাঝে রয়ে গেল ফাঁকা জায়গা, যা এ কদিন নওশাদ ঘুচিয়ে রেখেছিল। রাত বাড়ল, নওশাদের নিঃশ্বাস গাঢ় হলো। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে সে অল্প সময়ের মাঝেই। ঘুম এলো না আয়েশার দু চোখে। এ ঘরের মৃদু আলোর জন্য বাতি লাগানো আছে, আজকের আগে কখনো জ্বালানো হয়নি। আজ আয়েশা সে বাতিটাই জ্বালিয়ে দিল। আনমনেই সে তাকিয়ে রইল ঘুমান্ত নওশাদের মুখের দিকে। কি নিষ্পাপ লাগে ঘুমান্ত মানুষটাকে, অথচ জাগ্রত অবস্থায় এই মানুষটাকেই লাগে ধারালো সুদর্শন পুরুষ। কোমল আর ধারালো দুটো ধরনে এই লোকটাকে ভীষণ পছন্দ করে ফেলেছে আয়েশা। মাত্র কয়েকটা দিনই তো হলো একসাথে থাকার, এতেই কি যে মায়া জন্মালো মানুষটার প্রতি, ভাবতেই অবাক হয় সে। আজ সকালের রান্নায় সবজি খিচুড়ি হলো। দুপুরের রান্নায় শাশুড়ি মা নিজেই করবেন বলেছেন, তবু আয়েশা জোর করে রান্নার জন্য তরকারি কেটে ধুয়ে রেখে গেল। ক্লাসে যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও মন বলল দোয়েলের সাথে দেখা করা দরকার। একটা ক্লাস করে আয়েশা গেল দোয়েলের কলেজে। ওয়েটিং রুমে অপেক্ষা করলো আধ ঘন্টার মতো। ছুটির পর আয়েশাকে দেখে দোয়েল অবাক হলো ভীষণ। আপু, তুমি এখানে? খুব স্বাভাবিক প্রশ্ন। আয়েশা দেখলো আজও দোয়েলের চেহারাটাও ফ্যাকাশে, কিন্তু গলার আওয়াজ অভিন্ন। তোর সাথে ঠিকঠাক কথা হয় না কবে থেকে, তার উপর আমাদের মিষ্টি বিকেলগুলোও কাটে না একসাথে, তাই আজ ভাবলাম দু বোন মিলে একটু ঘুরে আসি। কলেজের পাশে একটা পার্ক। আয়েশা আর দোয়েল হাঁটতে হাঁটতে চলে গেল সেখানে। যেতে পথে আয়েশা একটা শপ থেকে দুটো কোন কিনে নিল। আবহাওয়া আজ বেশ উত্তপ্ত, সেই সাথে বাতাসও কম নয়। দোয়েল আইসক্রিমে কামড় বসিয়ে জিজ্ঞেস করলো, বাড়ি যাবে? না। কেন? দুপুরে উনি খেতে আসেন বাড়িতে, তাই আমাকে বাড়িতে থাকতে হবে। কথাটা বলার সময় আয়েশা আর চোখে তাকায় দোয়েলের দিকে। সে পরখ করতে চাইলো বোনের মুখে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায় কিনা। তার মনে হলো নওশাদের কথা শুনতে একটু ফ্যাকাশে হলো দোয়েলের মুখটা। পরক্ষণেই তাকে দ্বিধায় ফেলে দোয়েল মস্করা করলো, উনি? স্যারকে তুমি উনি বলো আপু, দারুণ তো। দোয়েলের হাসি হাসি মুখ, ঠাট্টা করার ধরন আয়েশাকে কনফিউজড করলো। পার্কে ঢুকে একটা গাছের নিচে সিমেন্টের একটি বেঞ্চে বসলো দুজনে। আয়েশা মনে সাজিয়ে রাখা কথাগুলো এবার বলার জন্য উদ্যত হলো। আমি তোকে যা যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি উত্তর দিবি দোয়েল? দোয়েল চমকায়। আপু কি জানতে চাই? কি কথা আপু? আমার মাথায় হাত রেখে বল, যা জানতে চাইবো সত্যি বলবি। আপু, তুমি ওকে আম্মুর মতো হয়ে গেলে। মাথায় হাত রেখে কেন সত্যি বলতে হবে? আমি মিথ্যে কেন বলবো বলো তো? আমি জানি তুই মিথ্যে বলিস না, তবু আমার মাথা ছুঁয়ে সত্যিটা বলবি। আতঙ্কিত হয়ে দোয়েল, আপু কি এমন জানতে চায়? আয়েশা অস্থির হয়ে আবারও বলে, সত্যি বলবি না? দোয়েল মাথা নাড়ে, সে সত্যি বলবে। আয়েশার দেরি না করে দোয়েলের ডান হাতটা তুলে নিচের মাথায় রাখে। তুই ভালোবাসিস নওশাদকে? দেখ, মিথ্যে বলবি না। দোয়েল, আমার মাথা ছুঁয়েছিস তুই। ঝটকা মারে নিজের হাতটা সরিয়ে নেয় দোয়েল। তৎক্ষণাৎ খিলখিলি হেসে ফেলে দোয়েল। অনেকটা সময় হাসতেই থাকে সে। হাসতে হাসতেই সে জবাব দেয়, কি সব বলছো আপু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মিথ্যে বলবি না দোয়েল, উনি আমাকে বলেছেন, তবু আমি তোর মুখ থেকে শুনতে চাই। এখনো কিছু দেরি হয়নি সোনা, তুই বল সবটা, আমি মামা মামির সাথে কথা বলবো। কি বলবে? হাসি থামিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে দোয়েল। এই যে তুই ওনাকে ভালোবাসিস, মামাকে আমি ঠিক বুঝিয়ে নিব, তারপর ওনার সাথে তোর বিয়ে হবে।
তারপর 2 বোন সতীন হয়ে সংসার করব? না না না, ওরকম কিছু না, আমি থাকবো না ওনার জীবনে। আর আমি গিয়ে সংসার করব স্যারের সাথে? সব ঠিক হয়ে যাবে, তুই আমাকে সবটা বল, আমি সব ঠিক করে দিব। আয়েশার কথা শুনে আবারও খিক খিক করে হেসে ওঠে দোয়েল। হাসির চোটে তার চোখের কোণ বেয়ে জল গড়াচ্ছে। হাসি থামানোর অনেক চেষ্টা করছে, এমনটা ভাব নিয়ে দোয়েল বোনকে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আপু? আমি স্যারকে কেন বিয়ে করব বলো তো? ছি আপু, এ কথা আর বলো না কখনো, তাহলে তো লজ্জায় আমি আমার একমাত্র দুলাভাইয়ের সামনেই যেতে পারবো না। আল্লাহ, সেই কবে স্যারের ওপর ক্রাশ খেয়েছিলাম। ইস, স্যারের সব মনে রেখেছে এখনো? আমি আমার একটা দুলাভাইয়ের সামনে কেমন করে যাব আপু? আয়শা বিস্মিত হয়, কি বলছে দোয়েল। সে বোকার মতো তাকিয়ে থাকে বোনের দিকে। দোয়েল আবারও হাসে, হাসতে হাসতে বলে ওঠে, সত্যি আপু, আমার এখন লজ্জা করছে। কয়েকদিন পরপরই তো ক্রাশ খাই কারো না কারো ওপর। স্যারের ওপর খেয়েছিলাম, কিন্তু এখনকার ক্রাশ তো অন্য আরেকটা। ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম কবে স্যারকে বলেছিলাম ক্রাশ খাওয়ার কথা। দেখ, এখন তোমার বাসায় বেড়াতে যাব কি করে আপু? স্যার কি না কি মনে করবে? আয়শা বোকার মতো দেখছে বোনকে। দোয়েলের চোখে মুখে প্রচ্ছন্ন হাসি। তবে কি সত্যি নওশাদ শুধু ক্রাশই ছিল তার? একথা তো সত্যি, দোয়েল আজ একে কাল ওকে নিজের ক্রাশ ভাবে, তারপর কিছুদিনের মাঝেই তা ভুলেও যায়। আয়শার মনে পড়ল নওশাদকে করা দোয়েলের মেসেজগুলোর বয়সকাল 1.5 বছর আগের। তাহলে বোধহয় সত্যি সে ক্রাশ খেয়েছিল আগে, এখন আর সেসব নেই। আরও খানিকটা সময় দুবনে গল্প শেষে ফিরে গেল যে যার গন্তব্যে। ছড়া মেঘের সাথে দুঃখ ছড়ানোর কোনো উপায় থাকলে দোয়েল ছড়িয়ে দিত তার কিশোরী মনের দুঃখগুলো, তার ভালো লাগা আর ভালোবাসার অনুভূতিগুলোকে মিশিয়ে দিত জলের ধারায়। কিন্তু এমন কিছু তো জানা নেই তার। বয়সটাই সব না বোধহয়, নইলে প্রত্যেকের বলা তার বয়স কম সবটাই আবেগ, এই কথাটাকে সত্য প্রমাণ করতে পারছে না কেন? তার কেন মনে হয় নওশাদকে সে এ জীবনে কখনো ভুলতে পারবে না? নওশাদ স্যারকে সে আজীবন ভর আগলে রাখবে অন্তপুরবাসী করে। কেউ জানবে না এই হৃদয়ের গহীনে সে আছে রূপকথার রাজ্যের গোপন সিন্ধুকে আটকা। হঠাৎ আসা বৃষ্টিতে ভিজে রিকশায় চড়ে বাড়ি ফিরল দোয়েল। বাড়ির ভিতর পা দিতেই সামনে পড়ল দাদি। আজ ছুটির পর ড্রাইভার তাকে না পেয়ে বাড়িতে দিলশাদকেই কল করেছিলেন। তিনি সতর্কতার সাথে বৌমাকে বুঝিয়ে চিন্তামুক্ত করেছেন। দোয়েলের কলেজেই দেরি হবে বলে জানিয়েছে। তিনি এমন মিথ্যে কথা বললেও নিজে চিন্তিত, সদর দরজায় অপেক্ষারত। নাতিকে ভিজে পুড়ে বাড়িতে ঢুকতে দেখা মাত্রই বললেন, ফ্রেশ হয়ে নাও, লাঞ্চ করে আমার সাথে দেখা করো। দিলশাদ আর দাঁড়ালেন না। দোয়েলও চুপচাপ ঘরে ঢুকে গোসল সারল। লাঞ্চের জন্য নিচে নামতে ঐশী মেয়েকে দেখে কপাল কোচকালো। আজকাল কলেজে দেরি হবে সে কথা আগে জানাতে পারো না? কলেজে দেরি কেন? দাদিকে ফোন করে বলেছ যে কলেজে দেরি হবে, নাকি মিথ্যে বলেছ? তেল বুঝতে পারলো নিজের ভুল আর দাদির হেল্প। তৎক্ষণাৎ মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, কাজ ছিল, ওই একটু প্র্যাকটিক্যালের কাজ। ঠিক আছে, যাও, এখন খাবার খেয়ে রেস্ট নাও। নওশাদ পড়াতে আসে না, এদিকে নিজেও পড়তে বসো না। তরতাজা ক্ষতের ওপর লবণ ছড়া হলো বোধহয়। এমনই দগদগে যন্ত্রণা হলো হৃদয়ের গভীরে। ঠোঁট ছড়িয়ে ম্লান হেসে দোয়েল গিয়ে বসে ডাইনিংয়ে। পেটের খিদে দুঃখ বোঝে না। ঐশী এসে প্লেটে ভাত তরকারি তুলে নিজেই মেখে মেয়ের মুখে তুলে দিল। দিল চুপচাপ খাওয়া শেষ করে উঠতে নিলেই বা হাতে মেয়ের কাঁধ ধরল ঐশী। মানুষ বরাবরই ভুল থেকে কিছু না কিছু শিখে, তুইও শিখে নে, কাজে লাগবে খুব। পড়াশোনার গাফলতি নিজেকে ছন্নছাড়া করে রাখার কোনো কাজের কথা নয়। তোর পাপার কত সাধ, তুই তার ছেলের মতো কাঁধে কাজ সমান হবি। নওশাদ তোর জন্য ভুল মানুষ। ঠিক কি বলছো আম্মু? মুখে একথা মনে মনে বলল। নওশাদ স্যার ভুল মানুষ, আমার ভালোবাসাও ভুল নয়। ভুল তো তোমরা জানবে আজ এই মুহূর্ত থেকে। আম্মু, আমার কলেজে কিছু মেয়ে একটা ব্যাচে পড়ে ভাবছি 1 মাস ওখানেই পড়ি। এমনিতেও আমার খুব একটা সমস্যা নেই কোনো সাবজেক্টে। ওহ, তেমন কোনো টিচার থাকলে তোর পাপাকে নাম্বার দিস, কথা বলে নেবে। নওশাদের অফিস করে এখানে আসাটা কেমন দেখায়? উফু, বাসায় টিউটর লাগবে না আম্মু, কোচিংয়ে কয়েকটা দিন দেখবো। ঐশী মেয়ের কথায় আর পাত্তা দিল বলে মনে হলো না। সে টেবিল গুছিয়ে ফোন হাতে দিশানকে কল লাগালো। দোয়েল দেখলো মা নিশ্চিন্তে তার জন্য পাপাকে ফোন করে বলছে টিচার পাওয়া গেল। দোয়েলের মনে হলো এও ভালো, সে কারো দুশ্চিন্তার কারণ হবে না। ভিজে জবজবে শরীরে রিক্সা থেকে নামলো আয়েশা।
খড়খড়ে শুকনো দিনে কে বলবে এমন স্যাঁতস্যাঁতে হয়ে ফিরতে হবে। তবে মন বলল শুকনো দিনে ভারী মনে ভিড়িয়ে সে ভিজে পুরো স্নিগ্ধ হয়ে ফিরতে পেরেছে, এর চেয়ে ভালো কি হতে পারে। বৃষ্টিতে ধুয়ে গেছে তার মনের গ্লানি। যদি সত্যি দোয়েলের মনে গাঢ় কোনো অনুভূতি থাকতো নওশাদকে নিয়ে, সে কি করত? নিজেরই ছোট্ট বোনটির ভালোবাসার মানুষের বউ হয়ে থাকার চেয়ে তো মরণ ভালো। মনে মনে শুক্রিয়া করে সে খোদার যে তাকে এই বিশ্রী রকম জীবন দেননি। তার মন তাকে অভিনন্দন জানায় নওশাদের একান্ত রুদ্রাণী হওয়ায়। গত 2 দিন কি যে ভয়াবহ কেটেছে তার কেউ জানে না। কাল রাতেও নওশাদের হাতের স্পর্শ তার কাছে কেমন অচ্ছুত মনে হয়েছে। মন বলছিল এই পুরুষের স্পর্শ তার না হোক। যে পুরুষকে তার বোন কামনা করে সে পুরুষকে তার কেন করা হলো? নিয়তি এতটা বেরহম কেন হলো তার জন্য? উফ, কি যে প্রশান্তি মন জুড়ে এখন তা আয়েশা কাউকে বলে বোঝাতে পারবে না। সে ফ্ল্যাটে ফিরে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো নওশাদ লাঞ্চে এসেছিল কিনা। নার্গিস জানালেন নওশাদ খেতে আসেনি, এমনকি ফোনটাও ধরেনি। আয়েশা ভেজা কাপড় পাল্টে প্রথমেই কল করলো নওশাদকে। প্রথমবারে ফোন রিসিভ না হলেও মিনিট 3 বাদে কল ব্যাক করলো নওশাদ। ব্যস্ত আছেন? আয়েশার প্রথম প্রশ্নই এটা ছিল। নওশাদ হকচকায় সামনে নিয়ে জবাব দেয়, কিছুটা। কথা বলা যাবে একটু? হ্যাঁ বলো। লাঞ্চ করতে আসেননি কেন? কাজ ছিল। ও, খেয়েছেন? একটু থেমে প্রশ্নটা করলো আয়েশা। নওশাদের ভালো লাগলো ভীষণ। এই ছোট্ট একটি প্রশ্ন মনের মেঘ কাটিয়ে দিল তার। হ্যাঁ, মাত্রই খাওয়া শেষ করেছি। তুমি? খাবো। নওশাদ ঘড়ির দিকে তাকালো। বেলা প্রায় 4টা বাজতে চলল। এখনো খাওনি কেন? বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে। ও। আয়েশা ভেবেছিল নওশাদ প্রশ্ন করবে এতটা দেরি কেন হলো, কিন্তু তার নির্লিপ্ততা আয়েশার ভালো লাগলো না। আমি দোয়েলের সাথে দেখা করতে গিয়েছিলাম। আয়েশার কথাটা নওশাদের মনটা আবারও মেঘাচ্ছন্ন করে দিল। আয়েশা কি তাকে সন্দেহ করে দোয়েলের সাথে কথা বলতে গিয়েছিল? মনটা হঠাৎই তিক্ততায় ছেয়ে গেল নওশাদের। কাজ আছে বলে কলটা কেটে দিল সে। আয়েশা বুঝতে পেরেছে নওশাদের মনের অবস্থা। মিটমিটিয়ে হেসে বিড়বিড় করলো, একটু মন খারাপ হোক আপনারও। 2 দিন তো আমিও খুব কষ্ট পেলাম। আপনি কেন ছাড় পাবেন দোয়েলের ক্রাশ মশাই? আজ অফিসে সত্যিই কাজ বেশি ছিল। নানা শ্বশুর এই বয়সে এসেও কাজের লোড নেয়, বুড়ো তাকেও সেই লোডে ডুবিয়ে দেয়। নওশাদ একবার বিরক্ত হয়, আবার ভাবে বাড়ি ফিরেই বা কি হবে তার। একটিমাত্র শালিকা তার নববিবাহিত জীবনে কামানের গুলি হয়ে ঢুকে গেছে গভীরে। না তো বউকে পাচ্ছে আর না বৈবাহিক জীবনের রঙ্গরস। মনে মনে নিজেকে কতক্ষণ গালাগাল করে ঘরে ঢোকে নওশাদ। এক পলক রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো না এখানে আয়েশা নেই। আম্মা তার দৃষ্টি দেখে প্রশ্ন করে, কি খোঁজ আব্বা? কিছু না আম্মা। বউ তো ঘরে। লজ্জা পেল নওশাদ। সে বউকে খুঁজছে, আম্মা তা বুঝে গেছে। কিছু না বলে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেল। ঘরেও নেই আয়েশা। বাথরুম থেকে পানির শব্দ পাওয়া গেল। গলার টাই খুলে পকেট থেকে ফোন ওয়ালেট বের করে রাখলো বিছানার উপর। বাথরুম খালি নেই বলে সে বারান্দায় গেল। চুপচাপ শার্টের বোতাম খুলে শার্ট গা থেকে সরাতেই পেছন থেকে আওয়াজ এলো। সামনের বিল্ডিং এর ভাবিটা দেখতে খুব সুন্দর, একদম যেন ঐশ্বরিয়ার মতো। ঝট করে পেছন ফিরে তাকায় নওশাদ। হালকা নীল আর আকাশ রং এক সুতি শাড়ি গায়ে আয়েশা। মুখে ফোটা ফোটা জল আর ঠোঁটের কোণে ভাঁজ। হঠাৎ করে মাথায় এলো রুদ্রাণীর নতুন নাম মেঘময়ী। ঠিক যেন মেঘঝরা বৃষ্টিকন্যা। বারান্দা থেকে সুন্দরী ভাবির জন্য শার্ট উন্মুক্ত করাটা মন্দ নয়। বুঝতে সময় লাগলেও বুঝতে পারলো নওশাদ তার রুদ্রাণীর ইঙ্গিত। খুলে ফেলার শার্টটা আয়েশার কাঁধে ফেলে ঘরে যেতে যেতে জবাব দিল, এছাড়া তো উপায় নেই। আর ঘরের জন না দেখলে পরের জনকে দেখাতে হয়। আয়েশা ঘামে ভেজা শার্টটা বারান্দার দড়িতে ছড়িয়ে রেখে ঘরে গেল পুনরায়। নওশাদের গামছাটা তার হাতের কাছে ধরল। এত দেখানোর কি আছে? যে দেখবে সেই বুঝবে কি আছে আর কি নাই। ফটাফট জবাব নওশাদের। এ পর্যন্ত কজনে দেখেছে? এখনো কেউ দেখলো না বলেই তো বারান্দায় খুলছিলাম। কাউকে না দেখো এত কনফিডেন্টলি বলছেন এই কথাগুলো। দেখতে চাও? না, শখ নেই। কথা বলতে বলতে আয়েশা লুঙ্গি এগিয়ে দিল নওশাদকে। ভেবেছিল সন্ধ্যার জন্য আজ পুরি ভাজবে, তা প্রস্তুত করা আছে। তাই ঘর থেকে সে উদ্দেশ্যে বের হচ্ছিল। কানে এলো নওশাদের গাঢ় সুর, শখ ছাড়াই এত জেলাসি। আল্লাহ মালুম শখ থাকলে কি হতো। আয়েশা ফিরে তাকায়। লোকটা ততক্ষণে বাথরুমে ঢুকে গেল। রাতের খাওয়ায় আজ বাড়ির প্রতিটি সদস্য উপস্থিত ছিল যথাসময়ে। দিলশাদ অল্প খেয়েই চলে গেল রুমে। শরীরটা বেশ খারাপ লাগে আজকাল। ঈশানের খাওয়া নিয়ে ঐশী বসে আছে বিরক্ত মুখে। ছেলেটা খেতে বেশি খুব জ্বালায় তাকে। দিশান খেতে খেতে মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছে আর দোয়েল বাবার হাতে খেতে খেতে বই হাতে পড়ছে। চৈতি খাওয়ার ফাঁকে এক নজর দেখে নিল সবাইকে। সবচেয়ে বেশি দেখলো দোয়েলকে। অন্যান্য দিনের তুলনায় আজকে মেয়েটা বেশি স্বাভাবিক।
ভেতরে ভিতরে কিছু চলছে না তো। মনে মনে দোয়া করলো বাইরে যা ভেতরটাও যেন তাই হয়, এতে দোয়েল আয়শা দুজনের জন্য মঙ্গল হবে। রাতের খাওয়া শেষ হয়েছে 9:30টায়। এরপর ঘন্টাখানেক সময় পড়াশোনা করেছে আয়শা। নওশাদ পুরোটা সময় বসার ঘরে বসে অফিসের ফাইলপত্র চেক করেছে। নানা শ্বশুর অফিস টাইমে ভীষণ কড়া বস, কাজে হেলাফেলা পছন্দ তো করে না, উল্টো সবসময় ওভার খাটায়। বিনিময়ে অবশ্য টাকা যোগ হবে স্যালারিতে, তবুও তো বইয়ের জন্য একটু সময় তো রাখবে শালা। মনে মনে খিস্তি দিতে গিয়েও শালা পর্যন্তই থেমে যায় নওশাদ। শতহোক সম্পর্কে নানা বলে কথা। 10:30 উঠে মায়ের ঘরে যায়। আব্বা মা দুজনেই তখন হিসেব করছেন পাওনাদারদের মধ্যে এ মাসে কাকে কতটা টাকা দেবেন। ঋণ যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই মঙ্গল। নওশাদ পাশে বসে নিজেও হিসাব করলো টুকটাক। প্রতি মাসে 10,000 করে শোধ করতে হবে, এটা নওশাদের স্যালারি থেকে যাবে। ঘরের মুদি বাজারের টাকাটা আসবে, বাবার দোকানের টাকা, এরপরে প্রয়োজন সবটা নওশাদের বাকি টাকা থেকে। হিসেবের মাঝে সব মিলে একটুখানি টানা হিস্ট্রা হতে পারে আয়শার পড়াশোনার খরচে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচটা তার জন্য অনেকটা বেশি। নওশাদ ভেবে নিল রাতের জন্য 2টো টিউশনি জোগাড় করবে সে। আর যাই হোক, বইয়ের পড়াশোনায় কোনো অভাবকে সে বাধা হতে দেবে না। নওশাদের বাবা অবশ্য বলে দিয়েছেন প্রেশার নিস না, টাকা দোকানের আয় থেকেই পূরণ হবে ইনশাল্লাহ। আব্বা আম্মার সাথে সময় কাটিয়ে নওশাদ যখন ঘরে ঢুকলো, আয়শা তখন ড্রেসিং টেবিলের সামনে, হাতে বোধহয় লোশন মাখছে সে। শাড়ির আঁচল কাঁধ ঘষে পরি অবস্থা। না চাইতেও নওশাদের চোখ আটকালো আয়শার উন্মুক্ত পেটে। মেয়েটার ব্লাউজের পেছনের গলাটা কি খুব বড়? না, চোখ দুটো বড় বেহায়া তো, তার কিছুতেই সরতে চাইছে না। ঘরে তোর আটকে বারান্দা দিকে পা বাড়াতে আয়শা কথা বলল, এত রাতে বারান্দায় থাকবে বলে মনে হয় না। কি? ওপাশের ভাবি। নওশাদের চোখ দুটো বড় হয় বিস্ময়ে। কি বলে এই মেয়ে? ওপাশের ভাবি না থাকার কথা আসছে কেন বারবার? আরো কেউ আছে ওই ভাবি ছাড়া? মানে কি? বোকা বোকা চোখে তাকিয়ে প্রশ্ন করে নওশাদ। ঘুমের সময় ওখানে যাচ্ছেন কেন? যাওয়া বারণ? আচ্ছা, আজ শাড়ি পরলে কেমন হয়? যাক, চোখে পড়ল তবে। বিড়বিড় করলো আয়শা। নওশাদ দেখলো ঠোঁট নড়ছে বউয়ের, কিন্তু কেন? আগ্রহ হলো এবার। সন্দেহ থেকে এমন পরিবর্তন, তাতে কি কোনো সংকেত আছে? হুট করে মাথায় এলো আয়শা কি কিছু বলতে চায়। খুব রাগ হলো নিজের উপর। এতক্ষণ কেন খেয়াল করলো না সে? সন্ধ্যা থেকে আয়শা সত্যিই তাকে কিছু বলতে চাচ্ছে। এত যে কেউ বুঝবে না, সে কেন বুঝলো না? বারান্দার দরজাটা লাগিয়ে এবার সে বিছানায় এসে বসলো। আয়শা ততক্ষণে জানালার কাছে দাঁড়িয়ে পর্দা ফেলছে। সকালে বাইরের আলোয় ঘর ভেসে যায়, পর্দা ফেলে দিচ্ছি। আয়শার এমন কৈফিয়ত নওশাদকে আলোড়িত করলো। সে এবার নিজে গিয়ে বাতি বন্ধ করে এগিয়ে এলো আয়শার কাছে, ঠিক মুখোমুখি। বাতিটাও খুব ডিস্টার্ব করে। নওশাদের নিঃশ্বাসের তাপেই বোধহয় আয়শা কথা ভুলে গেল। নওশাদ আন্দাজ করলো আয়শা চোখ বুজে ফেলেছে। সে এবার হাত উঁচিয়ে আয়শার গাল ছিল, ফিস করে বলল, শাড়ি পরেছো কেন? এমনি। কোনো রকম জিভ নেড়ে বলল আয়শা। নওশাদের হাত এবার নেমে এলো নিচে, চেপে ধরলো আয়শার বঙ্কিম কোমর। কাপড় সরে গেছে সেই কখন, আঁচলটা এবার খসেই গেল ঠিকঠাক। নওশাদের তপ্ত শ্বাস এবার ঘন ঘন পড়লো আয়শার চিবুকে। বরের সামনে শাড়ি পরে আসার একটা শাস্তি আছে, তুমি কি তা জানো? আয়শা জবাব দিল না। তাকে কেমন অস্থিরতা ঘিরে ধরেছে। সে চুপচাপ কপাল ঠেকিয়ে দিল নওশাদের বুকের ওপর। বুকে খুব কাছে টেনে নেওয়ার জন্য এর চেয়ে বড় কোনো অনুমতির বোধহয় প্রয়োজন হয় না আর। নওশাদ আর কোনো কথা না বলে খুলে নিল শাড়িটা, ছুঁড়ে ফেললো মেঝেতে। বুকের ওপর থাকা মাথাটা এবার চিবুক ধরে উঁচু করে ধরল নওশাদ। একটু ঝুঁকে ঠোঁটে ঠোঁট ছুঁলো, একবার দুবার করে অনেকবার। এবার বোধহয় বাদ ভাঙল সংযমের। আয়েশাকে কোলে তুলে চলে গেল বিছানায়। পরের সময় কাটল নওশাদের গাঢ় স্পর্শ, আয়েশার উজাড় করা আবেদনে। রাতের নীরবতাকে ভেঙে দিয়ে আনন্দ ধ্বনিতে মুখরিত হলো ঘরটা। ভালোবাসাবাসীর অনেকে পড়ে আয়েশা মুখ খুলল। দোয়েল, আপনাকে এখন লজ্জা পায় ভীষণ। কালকে একবার যাবেন আমার সাথে? স্ত্রীর নগ্ন বুকে শুয়ে থাকা আধঘুমো পুরুষটা চমকে উঠে ভীষণ। যতখানি মোহনীয় রাতের আধার কাটলো, তার চেয়ে দ্বিগুণ আলো ছড়া হলো রৌদ্রোজ্জ্বল দিন। রাতের শেষ প্রহরে আয়েশা যখন দোয়েলের নাম মুখে আনলো, ঠিক তখন নওশাদের অন্তরাত্মা কুঁকড়ে গেল আতঙ্কে। সে আতঙ্ক বুকের সাথে মিশে থাকা নারীকে হারিয়ে ফেলার। তার রূহ বলল, খুব অল্প সময়ের জন্যই পেয়েছো তাকে, এবার হারানোর পায়লা। আয়েশা বার দুয়েক বলল, যাবেন প্লিজ একবার। দোয়েলটা এখন লজ্জায় আমার সাথে কথা বলতে পারে না। তার জিজু, তার নওশাদ স্যার নাকি ক্রাশ, এ কথা বাড়ির সবাই জেনে গেছে। তার ধারণা এটা এখন ভীষণ লজ্জাকর ঘটনা হয়ে গেছে, তাই লজ্জায় সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল।
আয়েশা বলে চলছিল আপন মনে। নওশাদ শুনল সব, তার মনে খচখাচানি শুধুই ক্রাশ। তাহলে সেদিন তাদের বউ ভাতের রাতে যে ফোন কল আর মেসেজগুলো ছিল, কিছু মুহূর্ত নওশাদের কেটেছিল বিভ্রমে। কানের কাছে আয়েশার বলা কথাগুলো ভ্রমের গুনগুন হয়ে বেঁচে গেল, অথচ মনের ভেতর চলল অন্য কথা। সকালে অফিসে গিয়েও মন এলোমেলো নওশাদের। এরপরই এলো দোয়েল কলটা। ব্যস্ততায় প্রথমে রিসিভ না করতে পারে ব্রেক টাইমে নওশাদ নিজে কল করলো। দোয়েল সালাম দিতে নওশাদের প্রথম প্রশ্ন, কি বলেছো তোমার আপুকে? কি বলেছি? পাল্টা প্রশ্ন দোয়েলের। তুমি ওকে কিছু বলনি? আমি তোমার পছন্দ। ক্রাশ? সত্যি স্যার, আমি বুঝতে ভুল করেছিলাম। আমার শুধুই ক্রাশ ছিলেন আপনি। এখন আর ওরকম ভালো লাগে না। জিজু হয়ে গেছেন বলে বোধহয় এখন কেমন বুড়ো বুড়ো লাগে আপনাকে। দোয়েল, তুমি ঠিক আছো? এভাবে প্রশ্ন করবেন না স্যার, কেউ শুনলে কি বলবে? থতমত খেয়েছে নওশাদ। কি এমন বলল সে? বুঝলাম না। শালি দুলাভাইয়ের মধ্যে তো ঠাট্টার সম্পর্ক, তাই না স্যার? ওভাবেই কথা বলুন। আর হ্যাঁ, আমার বোনকে নিয়ে বেড়াতে আসবেন শীঘ্রই। আমার জুতা চুরির টাকা পাওনা আছে। তুমি মজা করছো না তো? সিরিয়াসলি মজা করছি স্যার। কি এক বোকামির জন্য একটি মাত্র বোনের জামাইয়ের টাকা খসানো হলো না। নওশাদের কাছে দুটো ফাইল এসেছে, আর্জেন্ট চেক করতে হবে। সে আর হাসি ঠাট্টা কিংবা দোয়েলের সাথে সিরিয়াস সংলাপ আগাতে পারল না। দুপুরে আয়েশার ফোন কল এলো লাঞ্চ করার সময়। কত মিষ্টি করে খোঁজ নিল আজ বউটা। বিকেলে ছুটির কিছুটা আগে আয়েশার আবারও ফোনের সাথে এলো আবদার। আসার সময় ফুচকা নিয়ে আসবেন কেমন? নওশাদ মুগ্ধ হয় বউয়ের পরিবর্তনে। হঠাৎ মনে হয় এই তো শুরু বিবাহিত জীবনের। এতদিন তো কাটলো শুধুই সন্ন্যাস। বাড়ি ফেরার পথে নওশাদ ফুচকা নিল না। সন্ধ্যায় মাকে বলে বউকে নিয়ে বের হলো রিক্সা করে। সন্ধ্যার মেঘাচ্ছন্ন আকাশে চাঁদ উঠল না আজ। হালকা বাতাসে রিক্সা চড়ে ঘুরল দুজনে মোহাম্মদপুরের অলিগলি। থেমে পথে স্ট্রিট ফুডের স্বাদ নিল আয়েশার ইচ্ছে মতন। এমন সুযোগ আয়েশা কখনো পায়নি। আগে তারা বাইরে খাবে বলতে মামাবাড়ি হোক কি বা দাদাবাড়ি যেতে হতো গাড়ি করে বড় কোনো রেস্টুরেন্টে। শপিংয়ে যেত বসুন্ধরা যমুনা, আর এখন নওশাদের বদলেতে ঘুরতে বের হয় এদিক সেদিক, যেদিকে সস্তায় মেলে সব। ভালো লাগে আয়েশার এই নবজীবনের নতুন স্বাদ। সে উপভোগ করছে জীবনটাকে, আর তার চেয়েও বেশি উপভোগ করছে নওশাদের সঙ্গ। আজ বাড়ি ফেরার পথে দুটো বেলি ফুলের মালা কিনল নওশাদ। মা দেখলে লজ্জা পাবে বলে কাগজে মুড়ে মালা দুটোকে চালান করেছিল প্যান্টের পকেটে। বাড়ি ফিরে সেই মালার কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। রাতে আয়েশাকে নিয়ে ঘোরাফেরার সময় হঠাৎই মনে পড়ে মালা দুটোর কথা। আয়েশাকে তা বললে সে হাসে নিঃশব্দে। বাড়ি ফিরে রাতে আর খাওয়া হয়নি দুজনার। ঘুমাতে যাওয়ার আগে নওশাদ বসেছিল বারান্দায়। আয়েশা বাইরে থেকে এসে কাপড় পাল্টায়নি বলে ঘুমানোর আগে সুতি একটা জামা নিয়ে বাথরুমে ঢুকলো। নওশাদ কিছু একটা ভেবে উঠে গেল বাথরুমের দরজায়। আলতো টোকায় নক করলো সে। শুনছো? বলুন। জামা পাল্টে ফেলেছো? কেন? শাড়ি পরবে। কোমল আবদার নওশাদের। আয়েশা মুস্কি হাসলো। শাড়ি নিয়ে ঢুকিনি। আমি দিচ্ছি। তড়িঘড়ি জবাব। হাসি পায় আয়েশার। বিয়ের সম্পর্কটাতে অন্যরকম এক জাদু আছে। কাল সন্ধ্যা পর্যন্ত যে লোকটাকে নিয়ে সংকোচ আর দ্বিধার প্রাচীর ছিল, তার আশেপাশে রাতের পর্দা ঘুচে গেছে আমরণকালের জন্য। এখন লজ্জা লাগছে, অথচ কোনো দ্বিধার দেয়াল নেই। দৈহিক জৈবিক বিষয়গুলো বোধহয় মস্তিষ্কের সাথে কানেক্টেড নইলে একটু সময়ের ব্যবধানে সম্পর্কের ধোঁয়াশা কেন মিলিয়ে গেল। আয়েশা লজ্জায় কুকড়ে চোখ বোঝে। মনে করার চেষ্টা করে গত রাতের গভীর মুহূর্তগুলো। বুকের ওপর নওশাদের দেয়া গাঢ় এক ক্ষত চিহ্ন রয়ে গেছে। আনমনে হাত ছোঁয়ায় সে ক্ষতের ওপর। তাজা আছে ব্যথাটা এখনো। কি আশ্চর্য, এ ব্যথায় তার কষ্ট হচ্ছে না, উল্টো শিহরণ জাগে ক্ষণে ক্ষণে। যৌবনের প্রথম পুরুষালী ছোঁয়া তাকে অজানা সুখে ভাসিয়েছে কাল। নওশাদের ডাক কানে এলো আবার। দরজা খোলো। কেন? শাড়ি এনেছি, এটা পরো। আয়েশার পরনে তখন শুধুই তোয়ালে। নওশাদের ডাকে সে লজ্জায় লাল হয়। এখন কেমন করে দরজা খুলবে? লোকটা অধৈর্য, একের পর এক ডাক চলছে অনবরত। আয়েশা দরজাটা একটুখানি ফাঁকা করে হাত বাড়ায়। নওশাদ নতুন প্রেমের জোয়ারে মাতোয়ারা। সারাক্ষণ মন ফড়িংটা তিরিং বিরিং করে সঙ্গীকে আকৃষ্ট করার ধান্দায়। আয়েশার বের হওয়া ফর্সা কোমল হাতটা দেখে লোভ জাগে। স্বামী পুরুষ কি এমন লোভ সামলাতে পারে? না বোধ হয়। তাই তো নওশাদের মতো ভদ্র ছেলেটাও পারল না সামনে থাকতে। বইয়ের কোমল হাতটা টেনে নিজেও ঢুকে পড়ল বাথরুমে। মিনিট খানেক সময় চেয়ে দেখলো রুদ্রাণীর ঝলসানো রূপ। হঠাৎ যেন কি হলো তার। শাড়িটা আয়েশার হাতে দিয়ে আলতো ছোঁয়ায় ছোট্ট করে চুমু খেয়ে বেরিয়ে এলো। আয়েশা লাজুকলতার মতো নুয়ে পড়ে শাড়িটা গায়ে জড়ালো। সে যখন বেরিয়ে এলো শাড়ি পরে, নওশাদ তখন বারান্দার দরজা লাগাচ্ছে। হাতে তার বেলি ফুলের মুছে যাওয়া মালা দুটো। আয়েশা রক্তিম হয়ে এগিয়ে যায় আয়নার কাছে। খোলা চুলগুলোকে দুহাতে পেঁচিয়ে খোপা করে একটা। আয়েশার চুল খুব বেশি লম্বা নয়, তবুও খোপা হয়ে যায়। নওশাদ বিড়বিড় করে, আবার অনুমতি পেয়ে গেলে নওশাদ আর দেরি কেন।
সত্যি আর দেরি করেনি সে। আয়েশার খোপায় ফুল বেঁধেছে ক্লাচার দিয়ে। আনাড়ি পুরুষ, আনকোরা তার সকল কম্য। আয়েশার হাসি পায়, তবুও সে হাসে না। চুলের খোপা বাঁধতে বাঁধতে ফিসফিসিয়ে বলে, নিরাভরণ করার জন্য আবরণ দেয়া, কত আয়োজন আমার পুরুষরা করে দেখেছো, তোমরা নারীরা কিছু করো না কেন? আয়েশা অবাক হয়ে ফিরে তাকায়। কি করব আমরা? আপনাদের খোপায় ফুল বাঁধবো খোলার জন্য? খোপা না হোক, একটা পাঞ্জাবি অন্তত পরিয়ে দাও খোলার জন্য। আয়েশা এবার শব্দ করে হাসে। নওশাদের মুখের দিকে তার সম্পূর্ণ মনোযোগ। মাত্র 3 দিনের না কামানো দাড়ি, গালে এলোমেলো চুল, পরনের টি শার্টটা লেগে আছে চওড়া বুকে। আয়েশাদ আরও খেয়াল করে নওশাদ হাসলে তার ঠোঁটের কোণে ভাঁজ পড়ে। দাড়ির জঙ্গলেও সে ভাঁজে স্পষ্ট। আয়েশা যখন নওশাদের মুখটাকে খুঁটিয়ে দেখছে, নওশাদ তখন ব্যস্ত হয়ে আয়েশার আঁচল সরিয়ে মুখ ডোবায়। আচানক স্পর্শে ভরকে যায় আয়েশা। দেহের রন্ধ্রে রন্ধ্রে তখন আন্দোলিত হয় গত রাতের সেই অন্যরকম শিহরণ। খুব বেশি সময় লাগলো, ঘরের বাতি নিভে গেল আর নিরাভরণ হলো নওশাদের রুদ্রাণে। আরও একটা রজনী সাক্ষী হলো নবদম্পতির এই ভালোবাসাবাসীর মুহূর্তদের। দিন গেল, জখম শুকালো, ব্যথা কমলো কিনা তা কেউ বুঝতে পারল না। অনেকগুলো দিন পেরিয়েছে, দোয়েলের পরীক্ষা শেষ হয়েছে, কোচিং চলছে, অ্যাডমিশনের আর দোয়েলের প্রস্তুতি সেও কম না। মনের ঘরে তালা ঝুলানো সহজ কথা না, তবুও লোকে জানে দোয়েলের অন্তর্দহনের ঘরে দৌড় এটেছে। সে এখন পুরোদমে পড়ায় মনোযোগী। পাপার সাথে তার রোজ এক দফা কথা হয় পরীক্ষা নিয়ে। সে চায় ছবি ঢাবি সবতেই চেষ্টা করতে। দিশানের এক কথা, ঢাবিতে না হলে প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে ঢাকার ভেতরে, ঢাকার বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই। দোয়েল রোজ কত কি বোঝায় পাপাকে, কিন্তু কাজ হয় না কিছুতেই। একদিন খুব সকালে খুব আচানক এসে হাজির হয় ডক্টর অভিনব। দোয়েল তাকে দেখে ভরকে যায়, অবাক হয়, টেনশনও হয় বোধহয়। ভীতু মন আতঙ্কিত হয়, ডক্টর আঙ্কেল কিছু বলে দেবে না তো? আশ্চর্যজনক কথা হলো, আঙ্কেল বলেছেন অনেক কথাই, কিন্তু সে কথা শুধু দাদিকে বলা। পাপাকে নিয়ে ভয় পাচ্ছিল, সে তা কাটিয়ে দিল অভিনব তার ভর্তির কথা তুলে। কেমন করে যেন অভিনব দিশানকে বুঝিয়ে গেল দোয়েলের কথা শুনতে। দোনমনো করে দিশান রাজিও হয়ে গেল। অনুমতি পাওয়া গেল, দোয়েল যেখানে ইচ্ছে পড়তে পারবে। শর্ত হচ্ছে কখনো কোনো অন্যায় জড়াতে পারবে না। পাপা যেভাবে ইচ্ছে তার খোঁজ খবর রাখতে পারবে, দোয়েলের আপত্তি নেই। প্রয়োজনে পাপা তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দিক, তবুও তাকে দূরে কোথাও পাঠিয়ে দিক। এই শহরের আলো বাতাস, সে নওশাদের নিঃশ্বাস টের পায়। হাওয়ায় হাওয়ায় ভেসে আসে নওশাদের গায়ের গন্ধ। এ যে বড় যন্ত্রণা দেয়, কি করে সে বোঝাবে সবাইকে? তার চেয়ে বরং আলো হাওয়ায় দূরত্ব টানো। কে জানে একটা সময় হয়তো সে ভুলেই যাবে নওশাদ স্যারের গায়ের গন্ধ, ভুলে যাবে মানুষটার ধারালো চোয়ালের কঠিন সে মায়া। কেউ কারো বিচ্ছেদে বেঁচে থাকা ছাড়তে পারে না। দোয়েল এখন বুঝতে পারে মানুষ আপনজনের বিয়োগ কি করে সহ্য করে। সে বুঝতে পারে বড় আম্মু কি করে বেঁচে আছে বড় পাপাকে ভালোবেসে। যে মানুষটাকে তিনি খুব ভালোবাসতেন, হঠাৎ একদিন মানুষটা চলে গেল দুনিয়া ছেড়ে। দাদির মুখে অনেক শুনেছে বড় আম্মু স্মৃতি ফেরার পর কত পাগলামি করেছে। বড় আব্বু আর তার সন্তানের বিরহ বিচ্ছেদে সেই মানুষটাই এখন দিব্যি চলে ফিরে ঘর সামলাচ্ছে, ব্যবসা সামলাচ্ছে। স্বামী সন্তান না থাকতে শ্বশুর শাশুড়ি, মা বাবা, এমনকি আয়েশা আপুরও অভিভাবক হয়ে কঠিনভাবে জীবন কাটাচ্ছে। দোয়েলের মনে হয় সেও পারবে, আবার মনে হয় এমন বাড়াবাড়ি কেন করবে। তাই আজকাল নিজেকে খুব সময় দেয়। দোয়েলের সুযোগ হয়েছে জাহাঙ্গীরনগরে পড়ার, বেশ ভালোই চলছে পড়াশোনা। সেই সাথে চলছে নওশাদ নামের অনুভূতি থেকে পালিয়ে বেড়ানো। আজ ক্লাস শেষে বেরিয়েছিল সে তার ভার্সিটির কাছাকাছি এক বাজারে। কাঁচা বাজার সঙ্গে পোশাক আশাকের কিছু দোকান আছে সেখানে। ভার্সিটির প্রায় অসংখ্য মেয়েরা এখানে রোজ বিকালে ভিড় জমায়। আজও তেমনই ভিড়। সেই ভিড়ে আজ যোগ হয়েছে দোয়েল। এখানে এসেছে আজ তার 5 মাস পূর্ণ হলো। সপ্তাহে 2 দিন করে পাপা আসে দোয়েলকে দেখতে। এমনিতেও রোজ ভিডিও কলে আধ ঘন্টা সময় আম্মু পাপাকে দিতেই হয়। আজ সকালে কথা হয়নি বলে এই সন্ধ্যায় পাপা কল করেছে অনবরত। বাধ্য হয়েই দোয়েল কলটা রিসিভ করলো।